ভাইয়া জি ভাই, তাহলে 8টা বেজে গেছে, আমরা ওদের সাথে কথা বলে শুরু করে দিতে পারি ভাই। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। করোনার মধ্যে আহ, অনেক দিন পরে তোমাদের একটা কি বলে আহ, অবশেষে একটা উপায় হয়েছে আর কি, যে অবশেষে এইচএসসি পরীক্ষা শেষ, তাই না বলো? এইচএসসি পরীক্ষাও শেষ এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টও দিয়ে দিচ্ছে, তাই না বলো? তাহলে আমি তোমাদের সাথে আছি, আমি হচ্ছে মাসুম। আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আছি ফাইনাল ইয়ারে। ঠিক আছে? তো আমরা তাহলে যেহেতু মেডিকেলের প্রিপারেশন এখন শুরুই করতে হবে, ঠিক আছে? এবং তোমরা দেখতেছো যে করোনার মধ্যে প্রথমে অনলাইন পরীক্ষা হবে, হ্যানত্যান হবে, হ্যানত্যান। এখন মোটামুটি ডিসিশন দেখতেইছো হচ্ছেই যে স্বাভাবিকভাবেই পরীক্ষা হবে, তাই না? তো আমাদেরকে সবাইকে আগায় থাকতে হবে, ঠিক আছে? সো আমাদেরকে এখন নিজেদের পড়াশোনাকে আরো আগায় রাখতে হবে, পুরোপুরি অ্যাডমিশনের জন্য যেভাবে প্রিপারেশন নেওয়াটা সেটা আরো ভালো করে আগায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আম, আমাকে একটু চ্যাট বক্সে জানাই দাও যে আমার সাথে কে কে আসছো, এখন কে কে অলরেডি জয়েন করে ফেলছো, এত সকাল সকাল কে কে চলে আসছো। আমি দেখতে পাচ্ছি সিবা, তামিম, মিম চলে আসছে, মায়া, ঠিক আছে, আশা চলে আসছে, অনেকেই চলে আসছে, মরিয়ম, আফনান, ঝুমু চলে আসছে, আনিমা চলে আসছে, ভেরি গুড, লাকি অনেকেই চলে আসছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে হোপসো তোমরা এখন সবাই রেডি, নিজেকে মেন্টালি সেভাবে প্রিপেয়ার করে রাখছো যে এখন আমাদেরকে খুব পড়াশোনা করতেই হবে, তাই না বলো? কারণ এখন আর কোনোভাবেই নিজেকে আটকে রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি আজকে, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে কোনটা বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে মানব দেহের, হিউম্যান বডির একটা পার্ট, সেটা হচ্ছে রক্ত। এবং রক্তের প্রথম পার্টটা আমরা আজকে পড়া শুরু করব, ঠিক আছে? তাহলে আমরা এটা পড়া শুরু করব হচ্ছে তোমার উম আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে, ঠিক আছে? আচ্ছা, উম, কঠিন জিনিসটা আমরা আগে একটু পড়ে নিব, ঠিক আছে? তাহলে আমরা বলো তো, যে আমরা যদি বলি যে ভাইয়া সংবহন তন্ত্র কি কি টাইপের আছে, সংবহন তন্ত্র কি কি প্রকারের আছে? আমাদের বডিতে সংবহন তন্ত্র মানে সব সময় চলাফেরা করতেছে, ঠিক আছে, সবকিছু পরিবহনের জন্য কাজ করতেছে। দুই টাইপের সংবহন তন্ত্র আছে, তাই না? একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র, তাই না? তাহলে সংবহন তন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে লসিকা সংবহন তন্ত্র, ঠিক আছে? তাহলে আমরা মেইনলি আজকে রক্ত সংবহন তন্ত্রের পার্টটাই ভালো করে পড়বো, ঠিক আছে? তাহলে রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত হয় বলো তো? রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত হয়? রক্ত সংবহন তন্ত্র তিনটা জিনিস দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে রক্ত, তার সাথে কি থাকবে বলতো? কিছু নালিকা, তাই না বলতো? কিছু নালিকা, রক্ত নালিকা থাকবে, যেমন ধমনী, শিরা, কৈশিক জালিকা, ঠিক আছে? নালিকার মধ্যে কোনটা কোনটা থাকে বলতো? নালিকার মধ্যে থাকে ধমনী, নালিকার মধ্যে থাকে শিরা, নালিকার মধ্যে থাকে হচ্ছে কৈশিক জালিকা, ঠিক আছে? আচ্ছা, এখন আর কি থাকে বলতো এই রক্তের সাথে? আর কি থাকে? আর রক্ত সম্বন্ধে আরেকটা অংশ হচ্ছে হৃৎপিণ্ড, তাই না? তাহলে দেখো আমরা তিনটা জিনিস নিয়ে আমাদের এই রক্ত সংবহন তন্ত্রটা গঠিত হচ্ছে: রক্ত, রক্তনালিকা এবং তার মধ্যে থাকতেছে হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব হচ্ছে হৃৎপিণ্ড দিয়ে, ঠিক আছে? হৃৎপিণ্ড দিয়ে সবসময় আমরা রক্ত দিয়ে শুরু করি, আজকে কঠিন জিনিসটা আগে পড়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আসো যে ভাইয়া হৃৎপিণ্ডর অবস্থানটা কোথায়, তাই না? হৃৎপিণ্ড কয়টা থাকে আমাদের বলো তো? হৃৎপিণ্ড থাকে হচ্ছে আমাদের
একটা, তাই না? এবং সেটা কোথায় থাকে বলো? এই যে দেখো, তুমি যদি এইখানে একটু দেখো, চিত্রটা একটু খেয়াল করো, হৃৎপিণ্ড থাকে আমাদের মধ্য অবস্থান থেকে একটু বাম সাইডে, ঠিক আছে? বক্ষ গহ্বরের কোথায় থাকবে দেখো? মধ্য অবস্থান থেকে একটু বাম সাইডে। এবং দেখো কোথায়, আমরা যদি কশেরুকাগুলোকে দেখি, দেখো বক্ষে কশেরুকার কোন পর্যন্ত? বক্ষে কশেরুকার দেখো T5 থেকে T8 বরাবর, তাই না? দেখো T5 থেকে T8 বরাবর। এবং আমরা সবচেয়ে বেশি ভালো ফিল করতে পারি কোথায়? দেখো এই যে পঞ্চম বক্ষ যে কশেরুকা আছে সেখানকার বরাবর, তাই না বলো? আচ্ছা, এবং এই যে তোমার এই কথাটা একটু খেয়াল করো যে দুই ফুসফুসের মাঝ বরাবর বাম থেকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থান করে, ঠিক আছে? আচ্ছা, আমরা সারা জীবন কি দেখে আসছি বলো? যে হৃৎপিণ্ড এরকম হার্ট শেপড হবে, এরকম সারা জীবন এরকম শুনে আসছি না? হৃৎপিণ্ড এরকম হার্ট শেপড হবে। আসলে হৃৎপিণ্ড এমন হয় না, হৃৎপিণ্ড দেখো অনেকটা মোচাকৃতির হয়। দেখছো, খেয়াল করো হৃৎপিণ্ডটা কেমন হয় বলো তো? হৃৎপিণ্ডটা কিছুটা এই যে এরকম মোচাকৃতির হয়, ঠিক আছে? একটু মোচাকৃতির হবে। আচ্ছা, এখন আসো, এই যে ভাইয়া হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ এগুলো কি পড়তে হবে? দেখো মেডিকেলে সাধারণত এইসব জিনিসপত্র মানে সংখ্যাগত জিনিসপত্র সবকিছু আসে না, আর এত দৈর্ঘ্য প্রস্থ আমার মতে এত মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? তুমি একটা আইডিয়া রেখে দিবা জাস্ট, যে হৃৎপিণ্ড ধরো 12 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ 8 সেন্টিমিটার হচ্ছে। হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখো ওজন, দেখো সবকিছুতেই মনে রাখবা যে ওজন পুরুষেরটাতে একটু বেশি হয় আর মেয়েদেরটাতে একটু কম হয়, তাই না? সব ক্ষেত্রে কিন্তু তাই দেখা যায়। তাই দেখো তোমার নতুন বই অনুসারে যে হৃৎপিণ্ডের ওজন কত? পুরুষের 250 থেকে 390 হতে পারে, আর স্ত্রীতে 200 থেকে 275। মানে জাস্ট প্রিলিমিনারি কিছু কথাবার্তা। এখন পরীক্ষায় সব সময় যেটা আসে যে ভাইয়া হৃৎপিণ্ডের আবরণ, এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? যে ভাই হৃৎপিণ্ডের আবরণ কাকে বলে? হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে এই যে তিনটা জিনিস আছে দেখো, হৃৎপিণ্ডের প্রাচীর কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তোমরা এই জিনিসটাকে বারবার গোলাই ফেলো, ঠিক আছে? আমি তোমাকে সিম্পল একটা জিনিস বুঝি। ধরো আমরা যদি হৃৎপিণ্ডটাকে, এই ধরো এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, খেয়াল করো, এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, ধরো এটা একটা হৃৎপিণ্ড, ঠিক আছে? এটা ধরো একটা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটাকে ধরো তুমি একটা পলি ব্যাগের মধ্যে এরকম করে ভরে দিলা, ঠিক আছে? এরকম একটা পলি ব্যাগের মধ্যে দিলা, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে পলি ব্যাগটা, এই যে পলি ব্যাগটা দ্বিস্তরী যে পলি ব্যাগ, একদম বাইরে থেকে দেখো, এটা কিন্তু হৃৎপিণ্ডের সাথে সরাসরি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, একটা পলি ব্যাগ, বাইরে থেকে একটা পলি ব্যাগ দিছো, ঠিক আছে? এই যে এই অংশটা যেটা হৃৎপিণ্ডকে টাচ করে থাকবে, তাহলে এই যে হৃৎপিণ্ডের বাইরের যে আবরণটা, হৃৎপিণ্ডের বাইরের যে আবরণটা, সেটাকে তুমি বলবা হচ্ছে পেরিকার্ডিয়াম। একদম হৃৎপিণ্ডের যে বাইরের আবরণ, সেটাকে তুমি কি বলবা? পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের সরাসরি এই যে দেখো ভেতরের দিকে যেটা হৃৎপিণ্ডের সাথে একদম যুক্ত, দেখছো এই যে এই অংশটা, এটাকে তুমি বলবা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। বুঝতে পারছি? তাহলে দেখো এই পেরিকার্ডিয়ামটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। কয় স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত বলো তো? দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। দেখো তাহলে আমরা সবসময় একটা কথা বলি, দেখো দুই স্তর বিশিষ্ট ঝিল্লির একটা হচ্ছে ভেতরের দিকে থাকবে আর একটা হচ্ছে বাইরের দিকে থাকবে, তাই না? আচ্ছা, ভেতরের দিকে থাকবে। আমরা সাধারণত মেডিকেলে কোনো অঙ্গকে অঙ্গ না বলে আমরা মেডিকেলের ভাষায় বলি সেটাকে ভিসেরা, ঠিক আছে? তাহলে দেখো যে স্তরটা একদম হৃৎপিণ্ডের কাছাকাছি থাকবে, মানে হৃৎপিণ্ডের টাচে থাকবে, ভিসেরাকে টাচ করে থাকবে, খেয়াল করো, পেরিকার্ডিয়ামের যে অঙ্গটা, যে পার্টটা ভেতরের পার্টটা ভিসেরাকে টাচ করে থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে ভিসেরাল স্তর। তাকে আমরা কি বলবো বলতো? ভিসেরাল স্তর। আর যে অঙ্গটা বাইরের দিকে থাকবে, এই যে দেখো যে পার্টটা পেরিকার্ডিয়ামের যে পার্টটা বাইরের দিকে থাকবে, তাকে আমরা বলবো প্যারাইটাল স্তর। তার মানে দেখো ভিসেরা ভেতরের স্তর, এটা দিয়ে মনে রাখতে পারো, ভতে ভিসেরা, ভতে ভেতরের স্তর, প্যারাইটাল মানে তার মানে কোনটা থাকবে? বাইরের স্তর, ঠিক আছে? তাহলে পেরিকার্ডিয়াম দুই স্তর বিশিষ্ট এবং তার মাঝখানে একটা ফ্লুইড থাকে। সেই ফ্লুইডটাকে আমরা কি বলি বলতো? সেই ফ্লুইডটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের সুবিধাটা কি বলো? এই ফ্লুইডের সুবিধাটা হচ্ছে যখন হৃৎপিণ্ড ঘর্ষণ করে, সংকোচন প্রসারণ করে, তখন সেই ঘর্ষণটাকে প্রতিহত করে এবং বাইরের আঘাত থেকেও এটা রক্ষা করে। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বারবার জিজ্ঞেস করো, ভাইয়া সেরাস জিনিসটা আসলে কি? তাই না, বলো তো? ভাই সেরাস জিনিসটা কি? সেরাস কথাটার মানে হচ্ছে সেরামের মতো। কিসের মতো বলো তো? সেরামের মতো। তাহলে এখন সেরাম কি জিনিস বলো তো? সিরাম জিনিসটা হচ্ছে, দেখো সিরাম হচ্ছে, এইটা একটু মনে রাখবা, সিরাম হচ্ছে আমরা যদি
রক্ত থেকে, দেখো আমরা এভাবে বলি, রক্ত থেকে, সহজ ভাষায় মনে রাখো, কিছু ক্লটিং ফ্যাক্টরস বাদ দেই, রক্ত থেকে ক্লটিং ফ্যাক্টরস গুলোকে বাদ দেই। যেন রক্ত জমাট বাঁধার জন্য কিছু ক্লটিং ফ্যাক্টরস লাগে না, তাহলে রক্ত থেকে যদি কিছু ক্লটিং ফ্যাক্টরস কে বাদ দেই, তাহলে যা থাকে সেটাকেই আমরা বলি সিরাম। বুঝতে পারছো? তাহলে সিরাম লাইক স্ট্রাকচার কি, এটা দেখতে কেমন হবে? এটা দেখতে তরল হবে, তাই না? এবং ঈষৎ হলুদ হবে, ঈষৎ হলুদ হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের বডিতে দুই ধরনের ফ্লুইড থাকে। বুঝতে পারছো? আমাদের বডিতে দুই ধরনের ফ্লুইড থাকে, একটা হচ্ছে সেরাস ফ্লুইড, সেরাস ফ্লুইড থাকে বা সেরাস তরল পদার্থ থাকে, যেটা কেমন হবে বলো? তরল, হালকা তরল, বলতে পারবো যে এটা হালকা তরল। আর একটা থাকে হচ্ছে মিউকাস লাইক ফ্লুইড। কেমন টাইপ ফ্লুইড? মিউকাস ফ্লুইড। মিউকাস ফ্লুইডটা হচ্ছে ঘন তরল। বুঝতে পারছো? কারণ তার মধ্যে মিউকাস থাকে, ঘন তরল। বুঝতে পারছো? তাহলে এই যে পেরিকার্ডিয়ামের মধ্যে যে তরল পদার্থটা থাকে, দেখো এখান থেকে যে তরল পদার্থটা বের হয় সেটা কি হয়? এই যে সেরাম লাইক তরল পদার্থটা বের হয়। বুঝছো? সিরামের মতো তরল, একটা হালকা তরল পদার্থ বের হয়। এই জন্য এটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। বুঝতে পারছো? এবং এর মধ্যে যে ফ্লুইড সেটাকে বলা হয় সেরাম লাইক ফ্লুইড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তুমি এটা ক্লিয়ার করতে পারছো? মায়া বলছে ভাই সেরাম কি রক্তরস? না, সেরামের মধ্যে রক্তরস ছাড়া আরো কিছু থাকে, দেখছো? যে তুমি কি বললা, যে তুমি রক্ত থেকে যদি ক্লটিং ফ্যাক্টরস গুলোকে বাদ দাও, তাহলে তুমি যা যা পাচ্ছ সেটাকেই তুমি বলবা হচ্ছে সিরাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোপসো তোমরা সবাই ক্লিয়ার হয়েছে যে সেরাস পেরিকার্ডিয়াম কথাটার মানে কি। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে একটু চ্যাট বক্সে জানাই দাও তো তোমাদের সেরাস পেরিকার্ডিয়াম এটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু চ্যাট বক্সে আমাকে জানাই দাও তো। ওকে, ফারিয়া বলছে ভাই ক্লিয়ার হয় নাই, শামিম জিনা কয়েকজন বলছে ক্লিয়ার হয় নাই। আচ্ছা, আমি আবার বলি, সেরাস জিনিসটা হচ্ছে আমাদের বডিতে দুই ধরনের তরল পদার্থ থাকে। আমি আবার বলতেছি, আমাদের বডিতে দুই ধরনের তরল পদার্থ থাকে, একটা হচ্ছে হালকা তরল আর একটা হচ্ছে ঘন তরল। ঠিক আছে? আর সিরামের মতো যে তরল, সিরামটা কি? আমরা রক্ত থেকে যদি ক্লটিং ফ্যাক্টরসটা বাদ দেই, ঠিক আছে, আমরা যদি রক্ত থেকে যদি ক্লটিং ফ্যাক্টরসটা বাদ দেই, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় সিরাম, মানে হালকা একটা তরল পদার্থ। আর মিউকাস হচ্ছে ঘন তরল পদার্থ। ঠিক আছে? তাহলে যারা সিরামের মতো হালকা তরল পদার্থ তৈরি করে, যারা সিরামের মতো হালকা তরল পদার্থ তৈরি করে, সেই ধরনের ফ্লুইড, সেই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি সেরাস স্ট্রাকচার। কি বলে তারা? হচ্ছে সেরাস স্ট্রাকচার। বুঝতে পারছো? তাহলে এই সেরাম লাইক ফ্লুইড যারা তৈরি করবে তাদেরকে তুমি বলবা সেরাস লাইক স্ট্রাকচার, তাই না? এখন সেরাস যে পেরিকার্ডিয়াম আছে, এই পেরিকার্ডিয়ামের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা একটা হালকা তরল ফ্লুইড। কেমন ফ্লুইড বলো তো? সেটা একটা হালকা সিরামের মতো ফ্লুইড। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। বুঝতে পারছো? সেরাস, এই জন্য এটাকে আমরা বলি সেরাস পেরিকার্ডিয়াম। এটা কি শুধু হার্টেই থাকে? না না, শুধু হার্টে কেন থাকবে, আর অনেক জায়গায় থাকে। সিরাম তো তোমার রক্তের মধ্যেই থাকে। বুঝতে পারছো? সো অনেকগুলাই আছে যেগুলো হচ্ছে আবরণগুলো, ম্যাক্সিমাম আবরণগুলাই কিন্তু এরকম সেরাস লাইক কি বলে আবরণ তৈরি করে। বুঝতে পারছো? তাহলে সিরামের মতো হালকা তরল তৈরি করে যারা, আবার খেয়াল করো, সেরাস পেরিকার্ডিয়াম মানে সেরাস পেরিকার্ডের মধ্যে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে সেটা সিরামের মতো হালকা তরল পদার্থ। এই জন্য এটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। বুঝছো? হোপসো এবার তোমরা ক্লিয়ার। আচ্ছা, এখন চলে আসো যে হৃৎপিণ্ডের প্রাচীর। তাহলে দেখো হৃৎপিণ্ডের ভেতরের দিকে, দেখো হৃৎপিণ্ডের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে তুমি বলতেছো হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর। তো হৃৎপিণ্ডের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। তুমি যদি বাইরে থেকে ঢোকা শুরু করো, ঠিক আছে, বাইরে থেকে ভেতরের দিকে যাও, তানভীর বলছে ভাই সেরাস পেরিকার্ডিয়াম। আরে শুনো, পেরিকার্ডিয়ামকেই আমরা সেরাস পেরিকার্ডিয়াম বলতেছি, পেরিকার্ডিয়ামকে আমরা সেরাস পেরিকার্ডিয়াম বলতেছি। এই যে দেখো বাইরের যে নীল কালারের যেটা, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, কিন্তু পেরিকার্ডিয়ামকে আমরা সেরাস পেরিকার্ডিয়াম কেন বলতেছি? কারণ এটা সিরামের মতো হালকা একটা তরল পদার্থ তৈরি করে যার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। যেহেতু এটা সিরামের মতো হালকা তরল পদার্থ তৈরি করতেছে, তাই এটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, এখন চলে আসো হৃৎপিণ্ডের প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর ভেতরের দিকে থাকবে, মাঝখানে থাকবে আর বাইরের দিকে থাকবে।
তাহলে আমরা কি জানি এপি কথাটার মানে হচ্ছে বাইরে, তাহলে হৃৎপিণ্ডের সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা থাকবে তাকে আমরা বলবো এপিকার্ডিয়াম। সবচেয়ে ভেতরে এন্ডো কথাটার মানে হচ্ছে ভেতরে, সবচেয়ে ভেতরের প্রাচীরের যে অংশ তাকে আমরা বলবো হচ্ছে এন্ডোকার্ডিয়াম। সালমান মুস্তাফা ভাই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ কি একই? না, সিএসএফ আলাদা জিনিস, সেটা তো তোমার স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের মধ্যে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো ভেতরের দিকে যেটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, তাহলে ভেতরে আবরণকে বলবো, ভেতরের দিকে যেটা থাকবে তাকে বলবো এন্ডো, বাইরের দিকে যেটা থাকবে তাকে বলবো এপি, আর মাঝখানে যেটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মায়োকার্ডিয়াম। তাহলে পরীক্ষায় আসবে এপিকার্ডিয়ামে কি হয়? এপিকার্ডিয়ামে সাধারণত চর্বিগুলা জমে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এপিকার্ডিয়ামে সাধারণত কি জমে? চর্বিগুলা জমে। মায়োকার্ডিয়াম বলতে কি বোঝাইছে? মায়ো বলতে বোঝাইছে এখানে দেখো মাসেল, মানে হৃৎপিণ্ডের যে পেশিগুলা থাকে সেই পেশিগুলা কি হবে? সেই পেশিগুলা হচ্ছে তোমার মায়োকার্ডিয়াম, ঠিক আছে? মায়োকার্ডিয়ামের মধ্যে থাকবে। আর এন্ডোকার্ডিয়ামের মধ্যে সাধারণত ব্লাড ভেসেল গুলা সবচেয়ে বেশি থাকবে। হ্যাঁ, তাহলে তানজিন তুমি ঠিক বলছো, যে এপিকার্ডিয়ামের বাইরেই তাহলে পেরিকার্ডিয়ামের পর্দাটা থাকবে। ভেরি গুড তানজিন, তুমি ধরতে পারছো। আচ্ছা, তাহলে দেখো হৃৎপিণ্ডের প্রাচীর কি কি থাকবে? এপিকার্ডিয়াম, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াম, তারপরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কি বলে, পেরিকার্ডিয়াম হচ্ছে কিছু ছোট্ট ছোট্ট ফাইবার থাকে, বুঝছো? কিছু ফাইবার থাকে, এই জন্য ফাইবার গুলোকে বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম। বুঝতে পারছো শিহাব? ওকে, এবার চলে আসো নেক্সট ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শুধু মেডিকেল না, সকল ভার্সিটিদের জন্য এটা লাগবে, যে হৃৎপিণ্ডের কি কি প্রকোষ্ঠ থাকে, হৃৎপিণ্ডের কি কি প্রকোষ্ঠ থাকে। ওকে, আচ্ছা সাইব বলছে ভাই আমাদের দাগানো বইয়ের পিডিএফ কখন দিবে? শোনো, প্রত্যেকটা ক্লাস শেষে দাগানো বইয়ের পিডিএফটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, তুমি তোমার আইডি থেকে ওয়েবসাইট থেকে সেটাকে সুন্দর করে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? দাগানো বইয়ের পিডিএফটা। ওকে, আচ্ছা এখন আসো এই যে হৃৎপিণ্ডের পিডিএফ, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলা, সেই প্রকোষ্ঠগুলো আমরা সুন্দর করে পড়ি। দেখো, তবে তুমি দেখো, আমরা সাধারণত কি জানি বলতো? আমরা সাধারণত জানি যে আমাদের হৃৎপিণ্ডটা মোচাকৃতির, তাই না? আমার হৃৎপিণ্ড তো তোমরা দেখো নাই, বলো আমার হৃৎপিণ্ড কি তোমরা দেখছো? আমার হৃৎপিণ্ড কিন্তু তোমরা দেখো নাই। আমি বললাম যে আমার হৃৎপিণ্ডটা হচ্ছে চারকোণাকার, ঠিক আছে? চতুর্ভুজের মতো, ঠিক আছে? চতুর্ভুজের মতো। তুমি যেহেতু দেখো নাই, তোমাকে মানতেই হবে, ঠিক আছে? রাফি বলছে ভাই আমাদের কি স্লাইড গুলো পরে দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস শেষে এই স্লাইডটা পিডিএফ আকারে, বললাম না, তোমার আইডিতে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, তুমি সেখান থেকে এই স্লাইডটাও ডাউনলোড করে নিতে পারবা এবং দাগানো বইয়ের পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কাশপিতা বলছে ভাইয়া বায়োলজি কেমিস্ট্রি কি নিউ মেইন বুক পড়া লাগবে? চেষ্টা করবা সবসময় লেটেস্ট বুক পড়ার জন্য। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে বললাম তোমাদেরকে এটা ডায়াগ্রামাটিক্যালি, হৃৎপিণ্ডটা যেটা কঠিন লাগে, ডায়াগ্রামাটিক্যালি এটাকে সহজভাবে বোঝানোর জন্য বললাম যে আমার হৃৎপিণ্ডটা হচ্ছে চার ভুজাকার, ঠিক আছে? চতুর্ভুজের মতো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই চতুর্ভুজটা দেখো, তাহলে দেখো উপরের দিকে আমি দুইটা পাইলাম, এই উপরের পার্টটাকে আমি বললাম, এটাকে আমি বলবো হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। কি বলবো এটাকে আমি? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। অ্যাট্রিয়ামের আরেকটা নাম কি আমরা বলবো? অলিন্দ। আর এটা হবে তোমার লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। তার নিচেরটা কি হবে? এটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। এটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়, ঠিক আছে? তাহলে খেয়াল করো আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটা। উপরের পার্টটাকে আমরা বলবো হচ্ছে কি বলো? উপরের পার্টটাকে আমরা বলবো হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং নিচের পার্টটাকে আমরা বলবো নিলয়। নিচের পার্টটাকে আমরা কি বলবো বলো তো? নিচের পার্টটাকে আমরা বলবো নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে চারটা প্রকোষ্ঠ থাকলো, ভেরি গুড। আচ্ছা, এখন তোমাদেরকে পড়তে হবে আসলে সংবহন জিনিসটা আসলে কি, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে সংবহন জিনিসটা বোঝার জন্য আমি তোমাকে প্রথমেই বলি, ধরো এটা হচ্ছে একটা কোষ, তোমার দেহকোষ। এটা হচ্ছে একটা কি কোষ বলতো? তোমার দেহকোষ। এটা হচ্ছে তোমার একটা দেহকোষ। আচ্ছা, এখন খেয়াল করো এই দেহকোষের মধ্যে কি আছে বলতো? মাইটোকন্ড্রিয়া আছে। দেহকোষের মধ্যে কি আছে বলো? মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে সেই মাইটোকন্ড্রিয়া সবসময় কি তৈরি করতেছে? শ্বসনের মাধ্যমে
কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। মাইটোকন্ড্রিয়া কি তৈরি করতেছে বলো? শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। এই কার্বন ডাই অক্সাইড প্রথমে ছোট ছোট একটা নালী, একদম ছোট্ট ছোট্ট নালী, সেই নালীগুলোকে আমরা কি বলবি বলতো? কৈশিক জালিকা। এই নালীগুলোকে আমরা কি বলি? কৈশিক জালিকা। তাহলে এই কার্বন ডাই অক্সাইড প্রথমে একটা কোষ থেকে কৈশিক জালিকার মধ্যে ঢুকতেছে। কোথায় ঢুকতেছে বলতো? কৈশিক জালিকার মধ্যে ঢুকতেছে। এই কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে কি তৈরি করতেছে বলতো? এই কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে শিরা তৈরি করতেছে। কি তৈরি করতেছে বলতো? শিরা তৈরি করতেছে, তাই না বলো? আচ্ছা, তাহলে এই যে দেখো শিরা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি শিরা কোন টাইপের রক্ত পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা সবাই মাথার মধ্যে ঢুকাই রাখবা। শিরা সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, তাই শিরার মধ্যে যে রক্ত থাকবে সেই রক্তগুলার কালার কি হবে? একটু ডার্ক টাইপের হবে। বুঝতে পারছো? রেডই হবে, ডার্ক রেড হবে। কালচে কালো যেটাকে বলা হয়, কালচে লাল যেটাকে বলা হয়, ঠিক আছে? ডার্ক রেড হবে কার্বন ডাই অক্সাইডের কারণে। কিন্তু আমরা তোমাদের বইতে বোঝানোর জন্য এই নীল কালার দিয়ে আর কি বোঝাইতেছি, ঠিক আছে? তাহলে শিরার মাধ্যমে সারা দেহ থেকে, এরকম দেহের প্রত্যেকটা কোষ থেকে কি হবে? দেহের প্রত্যেকটা কোষ থেকে শিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় এসে ওপেন করবে বলো তো? কোথায় এসে ওপেন করবে? তোমার রাইট অ্যাট্রিয়ামে এসে ওপেনিং করবে, ঠিক আছে? তাহলে শিরার মাধ্যমে খেয়াল করো, শিরার মাধ্যমে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা কোথায় এসে ওপেন করবে? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দে এসে ওপেনিং করবে। তাহলে ডান অলিন্দের মধ্যে কার্বন ডাই অক্সাইড রক্ত ঢুকলো। এখন এই ওপেনিং করার জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে উপরের যত পার্ট আছে, তোমার উপরের যত পার্ট আছে, উপরের যত পার্ট, ঘাড়ের এখান থেকে উপরের যত পার্ট আছে, সেখান থেকে কোন শিরা নিয়ে আসবে? সুপিরিয়র ভেনা কেভা, ঠিক আছে? সুপিরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে আসবে। আর তোমার বডির নিচের পার্ট থেকে যত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তাকে কে নিয়ে আসবে? নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা। তাহলে তুমি এইভাবে মনে রাখতে পারবা যে তোমার ধরো ঘাড়ের এই লেভেলটা উপরের থেকে আনবে হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেইভা, আর নিচের থেকে আসবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কেইভা, ঠিক আছে? তাহলে উপরের থেকে আসবে সুপিরিয়র ভেনা কেইভা, নিম্ন থেকে আসবে, ঠিক আছে, ইনফিরিয়র ভেনা কেইভা। এর মাধ্যমে তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এখন কোথায় চলে আসলো? রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের মধ্যে চলে আসছে। রাইট অ্যাট্রিয়াম থেকে, খেয়াল করো, রাইট অ্যাট্রিয়াম থেকে এবার ব্লাডটা কোথায় প্রবেশ করবে বলো তো? রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা প্রবেশ করবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। এখন এই জিনিসটা পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। এখানে এখন একটা কপাটিকা থাকবে, একমুখী কপাটিকা, একমুখী কপাটিকা, এবং এটার দরজা থাকবে তিনটা। দেখো, তাহলে এই কপাটিকার নাম কি? পরীক্ষায় বারবার আসবে, সকল ভার্সিটির পরীক্ষা এবং মেডিকেলের পরীক্ষায় বারবার এই জিনিসটা আসে। ডান অলিন্দ এবং ডান ভেন্নিলয়ের বা রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানের কপাটিকার নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। নাম কি বলো? ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড বলতে কি বোঝাইছে? ত্রিপত্রী কপাটিকা। ত্রিপত্রী কপাটিকা বলতে কি বোঝাইছে ভাইয়া? তুমি খেয়াল করো যে, তুমি খেয়াল করো আমাদের যে বডি থাকে, আমরা যে দরজা ইউজ করি, সাধারণত দরজায় কয়টা পাল্লা থাকে? এই যে দেখো তো, এই যে নমের দরজায় এক পাল্লা থাকে, স্বাভাবিক দরজাগুলোতে দুই পাল্লা থাকে, তাই না? আর ত্রিপত্রী কপাটিকা মানে এর পাল্লা থাকে হচ্ছে তিনটা। এই যে খেয়াল করো, এখানে একটা পাল্লা, এখানে একটা পাল্লা, এখানে একটা পাল্লা। তাহলে যখন এটা খুলবে, একসাথে তিনটা পাল্লা খুলে যাবে। বুঝতে পারছো? তাই দরজার মতো কাজ করতেছে। তাহলে কপাটিকার নাম কি বলো? ট্রাইকাসপিড কপাটিকা। বুঝাতে পারছি সবাইকে? ট্রাইকাসপিড কপাটিকা। এবং এটা হবে একমুখী। এরা কেমন হবে বলো তো? একমুখী, মানে রক্ত শুধু এইখান থেকে নিচের দিকে নামতে পারবে, উল্টা দিকে আর উঠতে পারবে না। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে কোথায় প্রবেশ করবে? রাইট ভেন্ট্রিকল বা নিলয়ে প্রবেশ করবে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল বা নিলয়ে প্রবেশ করবে। আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো যে তোমরা সবাই বুঝছো কিনা।
এই পর্যন্ত। আচ্ছা, তাহলে ভেরি গুড। এখন চলে আসো এই ট্রাইকাসপিড কভারটা। এখন দেখো রাইট ভেন্ট্রিকল থেকে, এখান থেকে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে আরেকটা নালিকা বের হবে। রাইট ভেন্ট্রিকল থেকে আরেকটা নালিকা বের হবে, সেটা ফুসফুসে যাবে। ফুসফুসটাকে আমি এই সাইডে দেখাই, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার কি বলো, ফুসফুস। আমি দেখাইলাম যে দেখো এই রাইট ভেন্ট্রিকল থেকে তাহলে এই নালিকাটা পেছন দিয়ে এসে এই যে এখানে এসে ওপেনিং করলো, ঠিক আছে? পেছন দিয়ে এসে কোথায় ওপেনিং করলো? ফুসফুসের মধ্যে ওপেনিং করলো, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু আমি দেখাইছি এটা পেছন দিয়ে চলে গেছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন খেয়াল করো, এই রক্তটা কিন্তু এখনো কার্বন ডাই অক্সাইড যুক্তই আছে। তাহলে এটার নাম কি দিব? মনে রাখবা, যেহেতু এটা ফুসফুসে যাচ্ছে, তাহলে শিরা সবসময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত। কিন্তু যদি কোনোটা নামের আগে তুমি পালমোনারি কথাটা লাগাই দাও, কি লাগাই দিবা? পালমোনারি কথাটা লাগাই দাও, ঠিক আছে? যেমন পালমোনারি শিরা, শিরার নামের আগে পালমোনারি কথাটা যখনই যুক্ত করবা তখনই উল্টা হয়ে যাবে। আমরা জানি শিরা অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু যখন শিরার নামের আগে আমি পালমোনারি কথাটা যুক্ত করব, তখনই সাথে সাথে আমরা কি লিখে দিব? পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। একই রকম ভাবে যখনই আমরা ধমনীর আগে পালমোনারি লাগাই দিব, তখনই সেটা উল্টা হয়ে যাবে। আমরা জানি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত পরিবহন করে। তাহলে দেখো এই যে এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, এই যে দেখো পালমোনারি ধমনী, এই পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় প্রবেশ করলো বলো তো? ফুসফুসের মধ্য দিয়ে প্রবেশ করবে। বুঝতে পারছো? ফুসফুসের মধ্য গিয়ে প্রবেশ করবে। আচ্ছা, এখন এই ফুসফুসের মধ্য গিয়ে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এখন কি হবে বলো তো? অক্সিজেন যুক্ত রক্ত হবে। এই অক্সিজেন যুক্ত রক্তটা এখন কি করবে বলো? এই অক্সিজেন যুক্ত রক্তটা, দেখো অক্সিজেন যুক্ত রক্তটা ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়াম, কোথায় প্রবেশ করবে? লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করবে। তাহলে দেখো যেহেতু পালমোনারি থেকে আসতেছে, তাই আমরা উল্টা নাম লিখবো। তাই আমি এটার নাম কি লিখলাম? পালমোনারি শিরা। তাহলে পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন রক্ত কোথায় প্রবেশ করবে? লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে প্রবেশ করবে। প্রবেশ করলো। বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে রক্তটা কোথায় যাবে? এখানে আরেকটা কপাটিকা থাকবে। এই কপাটিকার নাম হচ্ছে বলো কি? এই কপাটিকার যেহেতু দুইটা পত্র থাকে, এই কপাটিকার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। এটার নাম কি বলতো? বাইকাস্পিড কপাটিকা। যেহেতু এর পাল্লা থাকে দুইটা, কিন্তু পরীক্ষায় বাইকাস্পিড কখনোই আসে না, এর অপর নামটা সবসময় আসে। এর অপর নামটা হচ্ছে মাইট্রাল কপাটিকা। সবাই এই মাইট্রাল কপাটিকার পাশে 100% দিয়ে রাখবা, পরীক্ষায় এটাই সবসময় আসবে। বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যবর্তী কপাটিকার নাম কি? মাইট্রাল কপাটিকা। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী কপাটিকার নাম কি? মাইট্রাল কপাটিকা। এই মাইট্রাল কপাটিকা থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এবং বাম অলিন্দ থেকে বা বাম অলিন্দ থেকে বা বাম নিলয়ের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে? আচ্ছা, সাকিব বলছে ভাই পালমোনারি ধমনীটুকু বুঝি নাই। পালমোনারি ধমনীটুকু বুঝি নাই। শোনো, আমি তোমাকে বলি, শিরা মানে কার্বন ডাই অক্সাইড, ধমনী মানে অক্সিজেন যুক্ত। ঠিক আছে? না, রাইট সাইডে ট্রাইকাসপিড কপাটিকা, লেফট সাইডে। এটা দিয়ে মনে রাখবা, বতে বাম অলিন্দ, বতে বাম নিলয়, বতে বাইকাসপিড। এটা দিয়ে সবাই মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমি বারবার যেটা বলতেছিলাম, তোমরা জানো শিরা মানে কার্বন ডাই অক্সাইড, তাই না? কিন্তু যখনই নামের আগে পালমোনারি বসাই দিব, তখনই তাকে আমরা বলবো পালমোনারি শিরা, তখন উল্টা হয়ে যাবে। ধমনী মানে অক্সিজেন যুক্ত রক্ত, যখনই বলবো পালমোনারি ধমনী, তখনই সেটাকে আমি কি বলবো? তখনই আমি সেটাকে বলবো হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার বলতেছি, তোমরা আগে খেয়াল করো। তাহলে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্তটা বাম নিলয়ের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার বাম নিলয় থেকে খেয়াল করো, বাম নিলয় থেকে এই অক্সিজেন যুক্ত রক্তটা কিসের মাধ্যমে বেরিয়ে আসবে? অ্যাওর্টা। অ্যাওর্টা বা খেয়াল করো, অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা
বা মহাধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা সারা দেহে সাপ্লাই হবে। তাহলে দেখো সারা দেহে যখন সাপ্লাই হবে অক্সিজেনযুক্ত রক্তটা, আলটিমেটলি ওই যে তোমার যে কোষটা থেকে তুমি অক্সিজেনটা আমি দেখাইছিলাম কার্বন ডাইঅক্সাইড, সেই কোষের কাছে গিয়ে এটা আবার কি হবে, এই ধমনীটা কৈশিক জালিকায় বিভক্ত হবে। কোথায় বিভক্ত হবে? কৈশিক জালিকায় বিভক্ত হবে, এবং এই কৈশিক জালিকা থেকে অক্সিজেনটা সে কোষে সাপ্লাই করবে। ঠিক আছে, কৈশিক জালিকা থেকে কোষে সাপ্লাই করবে। আচ্ছা, তাহলে তোমাকে জিনিসটা এখন আমি আবার বলি, দেখো সবাই খেয়াল করো, একটা কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড প্রথমে কি হবে বলো, কৈশিক জালিকার মধ্যে যাবে, কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে শিরা তৈরি করবে, এই শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে যাবে, রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড কপাটিকার মাধ্যমে সেটা কোথায় প্রবেশ করবে, রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করবে, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পালমোনারি ধমনীর মাধ্যমে, দেখো কোনো কার্বন ডাইঅক্সাইড যুক্ত কিন্তু এখন অক্সিডেটেড হয় নাই, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় প্রবেশ করবে, আমি পেছন দিয়ে দেখাইছি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় প্রবেশ করবে, পালমোনারি ধমনীর মাধ্যমে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করবে, ফুসফুসে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনেটেড হবে, এই অক্সিজেন যুক্ত রক্ত আবার পালমোনারি শিরার মাধ্যমে, কিসের মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, লেফট অ্যাট্রিয়ামে গিয়ে এই অক্সিজেনযুক্ত রক্তটা বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করবে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে এই অক্সিজেনযুক্ত রক্তটা সাপ্লাই হয়ে যাবে, এবং ধমনী আলটিমেটলি শিরায় বিভক্ত হবে, ধমনী আলটিমেটলি কৈশিক জালিকায় বিভক্ত হবে, এই কৈশিক জালিকা ওই কোষটাকে আবার অক্সিজেন সাপ্লাই দিবে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা সবাই বুঝছো না? ওকে, এখন তুমি জিনিসটা বুঝো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন তুমি খেয়াল করো, তাহলে দেখো তো ভাইয়া, ভেন্ট্রিকল বা নিলয় থেকে এই যে এখানে তোমার কপাটিকা লাগবে না, এখানে একটা কপাটিকা লাগবে না, আবার এখানে একটা কপাটিকা লাগবে না, আমাদের তো এখানেও একটা কপাটিকা লাগবে, বলো কপাটিকা লাগবে না? তাহলে এইখানে দেখো ভেন্ট্রিকলে যে কপাটিকা থাকে, রাইট ভেন্ট্রিকলে যে কপাটিকা থাকে, এই কপাটিকা গুলো দেখতে অর্ধচন্দ্রাকৃতির। কেমন কপাটিকা? অর্ধচন্দ্রাকৃতির। তাহলে অর্ধচন্দ্রাকৃতির, চন্দ্র মানে কি চাঁদকে আমরা কি বলি, লুনার, তাই বলি না? আর অর্ধ বলতে বোঝাই হচ্ছে সেমি। তাহলে অর্ধচন্দ্রাকৃতির যে কপাটিকা, এটা ভেন্ট্রিকলে থাকে, এই যে দেখো পালমোনারি ধমনীর এখানে আর এই অ্যাওর্টার এখানে, তাহলে এই কপাটিকাতে আমরা বলবো হচ্ছে সেমি লুনার কপাটিকা। তার মানে দেখো, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে যখন প্রবেশ করে সেখানে একটা কপাটিকা থাকে, তাকে সেটাও সেমি লুনার কপাটিকা, মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, আবার অ্যাওর্টা থেকে যখন প্রবেশ করে সেখানেও যে কপাটিকা থাকে সেটাও অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। তাহলে ভাইয়া, যে এটা আহ, আমি আলাদা করব কেমনে, দেখো তো খেয়াল করো, এটা পালমোনারি ধমনীর মধ্যে যেহেতু প্রবেশ করে, তাই এটাকে আমরা বলবো পালমোনারি, কি বলবো এটাকে আমরা, পালমোনারি অ্যাওর্টিক, কি বলবো এটাকে আমরা বলবো পালমোনারি সেমিলুনার কপাটিকা। দেখো পালমোনারি ধমনী দিয়ে যাচ্ছে, আর এইখানে যে কপাটিকাটা সেটাও সেমিলুনার, কিন্তু এটা কার মধ্যে ঢুকতেছে, অ্যাওর্টার মধ্যে ঢুকতেছে না, তাই এটাকে আমরা বলবো অ্যাওর্টিক, কি বলবো বলতো, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। বুঝতে পারছো? তাহলে আবার খেয়াল করো, যে রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি ধমনীর মাঝখানে যে কপাটিকা, সেটা দেখতে অর্ধচন্দ্রাকৃতির বা সেমিলুনার, কিন্তু এটা যেহেতু পালমোনারি ধমনীর মধ্যে ঢুকছে, তা আমরা এটাকে বলবো পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এখানেও লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মধ্যে যখন ঢুকছে সেটাও সেমিলুনার কপাটিকা, কিন্তু যেটা সেটা অ্যাওর্টার মধ্যে ঢুকছে, তাই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। তাহলে এই কপাটিকা গুলো কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে তোমরা এখন এখান থেকে কপাটিকা গুলো ভালো করে বুঝবা, স্পেশালি দুইটা কপাটিকা সবাইকে পারতে হবে, একটা হচ্ছে ট্রাইকাসপিড, বাইকাসপিড এবং সেমিলুনার কপাটিকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও এখন, তোমরা তাহলে এই কি বলে রক্তের সংবহনটা বুঝছো কিনা। এখন তোমাকে আমি সংবহনটা একটু দেখাই। ভেরি গুড, এই যে উদ্ভাসিয়ান হুঙ্কার দিয়ে দিছে একটা। ঠিক আছে, এই যে খেয়াল করো, আমরা তাহলে সিস্টেমিক সংবহনটা এখন খেয়াল করো, এই যে দেখো তো, এখন তোমরা এমনি মিলাই ফেলতে পারবা, দেখো সহজ করে পড়ো,
এই যে দেখো আমি তোমাকে এখান থেকে বলি, বাম নিলয় থেকে দেখো সিস্টেমিক কোথায় চলে যায়? সিস্টেমিক হচ্ছে বাম নিলয় থেকে যায়, বাম নিলয় থেকে অ্যাওর্টার মাধ্যমে অঙ্গতন্ত্রে যায়, অঙ্গতন্ত্র থেকে মহাশিরার মাধ্যমে ডান অলিন্দ যায়, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো গতি পালমোনারি পার্টটা যেটা শুধু ফুসফুসের সাথে রিলেটেড, তাকে তুমি বললা ডান নিলয় থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, বাস এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবার চলে আসো দেখো পোর্টাল পোর্টাল আর হচ্ছে করোনারি, এইটা আমরা এখন শুধু একটু বলে দিব। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে গিয়েই বলবো। আচ্ছা, এই যে এই জিনিসটা তাহলে আমরা এখন সুন্দর করে বুঝাই ফেলছি। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা কিভাবে হয়? সিস্টেমিক মানে হচ্ছে যেটা সারা দেহে তোমার সংবহন করতেছে সেটাকে বলা হয় সিস্টেমিক। আর যেটা শুধুমাত্র ফুসফুস রিলেটেড, দেখো তো ফুসফুসের সাথে রিলেটেড কোথা থেকে? এই যেখান থেকে না, লেফট ভেন্ট্রিকল, সেখান রাইট ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী, ফুসফুস, সেখান থেকে আবার রাইট ভেন্ট্রিকল, শুধু এইটুকু ফুসফুস রিলেটেড, তাই এটাকে বলবা পালমোনারি। আর সারা দেহের সবটুকুকে বলা হয় সিস্টেমিক। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ভেরি গুড। এখন চলে আসো ভাইয়া, পোর্টাল সংবহন কাকে বলে? তাই না, বলো পোর্টাল সংবহন কাকে বলে? এখান থেকে আমরা বলে দেই পোর্টাল সংবহন কাকে বলে। আচ্ছা, খেয়াল করো সবকিছু আগের মতোই। পোর্টাল সংবহন মানে হচ্ছে, তোমরা জানো না যে আমাদের বডিতে কি হয়? এই যে পোর্ট কথাটার মানে কি? পোর্ট, আমরা যেমন বলি না, পোর্ট কথাটা বলি না, আমরা বলি হচ্ছে চিটাগং পোর্ট, মংলা পোর্ট বলি না, পোর্ট বা বন্দর, তাই বলি না? তাহলে তুমি খেয়াল করো, বাইরে থেকে যখন কোনো মালামাল আমাদের দেশে ঢুকতে যাবে, তাহলে কোথায় যাবে? আগে পোর্টে যাবে, চিটাগং পোর্টে যাবে, তাই না? চিটাগং পোর্ট বা বন্দরে যাবে। তাহলে চিটাগং পোর্ট বা বন্দরে আগে মালটা আনলোড হবে, আনলোড হওয়ার পরে তারপর সেটা আস্তে আস্তে সারা দেহে ছড়ায় যাবে, তাই না? তাহলে পোর্ট জায়গাটা কি? পোর্ট জায়গাটা হচ্ছে যেখানে এসে তারা কিছুক্ষণের জন্য রেস্ট নেয়, তাই না? বা যেটা হয়ে আসে। তাহলে দেখো আমাদের বডিতে একটা পোর্টাল সিস্টেম থাকে হিউম্যান বডিতে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র। কেমন পোর্টাল তন্ত্র বলো তো? হেপাটিক পোর্টাল তন্ত্র বা যকৃত। তাহলে দেখো শিরার মাধ্যমে রক্তগুলা এই তোমার কি বলে হৃৎপিণ্ডে যাওয়ার আগে যখন সেটা যকৃত হয়ে যায়, কি হয়ে যায় বলো? যকৃত হয়ে যায়, মানে শিরাগুলো আগে যকৃতের মধ্যে বিভক্ত হবে, হেপাটিক শিরায় বিভক্ত হবে, সেই হেপাটিক শিরাগুলো থেকে আবার সেটা মহাশিরার মধ্যে উন্মুক্ত হবে। তার মানে দেখো শিরাগুলা যেমন পাকস্থলী থেকে যে শিরাগুলো আসবে, সেই শিরাগুলো আগে যকৃতের মধ্যে ঢুকবে, যকৃতের মধ্যে ঢুকে সেটা হয়ে তারপর সেটা আবার সারা দেহে তোমার এই হৃৎপিণ্ডের মধ্যে ছড়ায় যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো শিরাগুলো মাঝখানে একটাকে পোর্ট হিসেবে ব্যবহার করলো, তাই না? রক্ত যাওয়ার সময় যকৃতকে পোর্ট হিসেবে ব্যবহার করলো, এজন্য এই ধরনের শিরাকে আমরা বলি হেপাটিক পোর্টাল শিরা। বুঝতে পারছো? মানে যকৃত হয়ে যখন যায় শিরাগুলা, সেটাকেই আমরা বলি পোর্টাল শিরাতন্ত্র। ঠিক আছে, আমি আবার বলি যে সারা দেহ থেকে রক্তগুলা যখন হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ডে যাওয়ার আগে যদি, যেমন পরিপাক তন্ত্র থেকে হৃৎপিণ্ডে যাওয়ার আগে যদি তারা যকৃত হয়ে যায়, যকৃতকে পোর্ট হিসেবে ব্যবহার করে, শিরাগুলো আগে যকৃতের মধ্যে ঢুকবে, যকৃতের মধ্যে তারা বিভিন্ন শিরায় ভাগ হবে, সেই শিরাগুলো আবার মিলিত হয়ে মহাশিরার মধ্যে ঢুকে সেখান দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যাবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে পোর্টাল শিরা। বুঝতে পারছো? আমাদের মানব দেহে শুধুমাত্র হেপাটিক পোর্টাল শিরা থাকে। বইয়ের মধ্যে সব আছে, সামনে কি বলে সামজিনা, বইয়ের মধ্যে সব আছে, আমরা দেখতে পাবো, আমরা আগে বোঝাই নিচ্ছি, বুঝছো? তাহলে হোপসো আমরা এখন কি বুঝে ফেলছি? আমরা সিস্টেমিক শিরাতন্ত্র বুঝে ফেলছি, পালমোনারি সিস্টেমিক সংবহন বুঝে ফেলছি, পালমোনারি সংবহন বুঝে ফেলছি, এবং পোর্টাল শিরাটাও বুঝে ফেলছি। ঠিক আছে, আচ্ছা। এখন চলে আসো, আমরা পড়বো হচ্ছে কার্ডিয়াক চক্র। এটা থেকে একদম সিম্পলি আমরা পড়বো, কার্ডিয়াক চক্র থেকে বেশি ডিটেলসে কিন্তু যেতে হয় না, একদমই সিম্পলি পড়ে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক চক্র জিনিসটা আসলে কি? কার্ডিয়াক চক্র হচ্ছে আমরা হার্টবিট দেই না? তাহলে খেয়াল করো, আমরা 75টা হার্টবিট দেই এভারেজে, প্রতি মিনিটে 75টা হার্টবিট দেই। তাহলে 75টা বিট দেই, বিট দেই 60 সেকেন্ডে। তাহলে একটা বিট দিতে সময় কত লাগবে? 60 ডিভাইডেড বাই 75, তাই না বলো? তাহলে সময় কত লাগবে বলো? 0.8 সেকেন্ড। তাহলে দেখো একটা বিট দিতে যে পরিমাণ সময় লাগে, কি সময় লাগে বলো তো? একটা বিট দিতে
যে পরিমাণ সময় লাগে, একটা বিট দিতে যে পরিমাণ সময় লাগে সেটাকেই আমরা বলি হচ্ছে সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকেই আমরা বলি হচ্ছে কার্ডিয়াক চক্র। পরীক্ষায় শুধুমাত্র মনে রাখবা কার্ডিয়াক চক্র থেকে কি আসবে, একদম সিম্পলি একটা জিনিসটা আসবে, পরীক্ষায় সব সময় আসবে কার্ডিয়াক চক্রের সময়কাল কত, ঠিক আছে, 0.8 সেকেন্ড। এবং মনে রাখবা অ্যাট্রিয়ামের ক্ষেত্রে একটা কার্ডিয়াক চক্র সেটা হচ্ছে 0.8 সেকেন্ড, তাই না? আচ্ছা, ভেন্ট্রিকলের ক্ষেত্রে আবার যেটা কার্ডিয়াক চক্র সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। দুইটা আলাদা করে আমরা হিসাব করব, তোমাদের বয়সে 0.8 সেকেন্ড। আচ্ছা, এখন খেয়াল করো, প্রথমে আসো, আমরা কি জানি, যখন এই যে দেখো, আমার আগের কথা মনে করো, যখন এই যে মহাশিরার মাধ্যমে রক্তগুলা রাইট অ্যাট্রিয়ামে আসতেছিল, মহাশয়ের মাধ্যমে রক্তগুলো রাইট অ্যাট্রিয়ামে আসতেছিল, তখন কি হবে বলতো? এই রক্তটা এখানে জমা হবে। যখন রক্ত জমা হবে তখন সেটাকে আমরা কি বলবো বলতো? ডায়াস্টল। যখন রক্ত জমা হবে তাকে আমরা কি বলবো বলতো? ডায়াস্টল বা প্রসারণ। যখন রক্ত জমা হয় তখন কি হবে বলতো? ডায়াস্টল বা প্রসারণ। সারা দেহ থেকে যখন অ্যাট্রিয়ামে রক্ত জমা হয় তখন তোমার এই রাইট অ্যাট্রিয়াম কি হবে বলো? প্রসারিত হয়ে যাবে, রক্ত জমা করতে থাকবে, তাকে আমরা বলবো অ্যাট্রিয়ামের ডায়াস্টল বা প্রসারণ। খেয়াল করো, যখন তুমি রক্ত জমা করতেছো অবশ্যই তোমার এই কপাটিকাটা বন্ধ থাকতে হবে, বলো এই কপাটিকা বন্ধ থাকতে হবে না? ঠিক আছে, এটা কিন্তু সবসময় তখন বন্ধ থাকতে হবে, কারণ রক্তগুলা এসে এখানে সুন্দর করে জমা হবে। তাহলে আমরা প্রথম জিনিসে আসি, আমরা কার্ডিয়াক চক্র থেকে যা পড়বো, আমি যা পড়তে বলবো শুধু তাই পড়বে, এর বাইরে কিচ্ছু পড়বা না, কারণ অ্যাডমিশনে এর বাইরে কিছুই আসে না। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল মানে কথাটার মানে কি? অ্যাট্রিয়ামের প্রসারণ। এবং অ্যাট্রিয়ামের যখন প্রসারণ হবে তখন কি হবে বলতো? এই দুইটা কপাটিকা দেখো, এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে, আর এখানে একই সাথে যেহেতু এর একসাথে চলতে থাকে, এখানে কি আসতেছে বলো? ওই তোমার অক্সিজেন যুক্ত রক্তটা আসতেছে তোমার হচ্ছে পালমোনারি শিরার মাধ্যমে। তাহলে এই দুইটা কপাটিকা তখন বন্ধ থাকবে। তাহলে শোনো, অ্যাট্রিয়ামে যখন রক্ত আসে তখন অ্যাট্রিয়ামের কি হবে? ডায়াস্টল বা প্রসারণ হয়। অ্যাট্রিয়ামে যখন রক্ত আসে তখন ডায়াস্টল বা প্রসারণ হয়। তখন কি থাকবে বলো? তখন কপাটিকা বন্ধ থাকবে। কপাটিকাগুলো কি থাকবে? বন্ধ থাকবে। ঠিক আছে, এই যে দেখো এখানে রক্ত জমা হচ্ছে, তুমি বুঝতে পারতেছো ভাই রক্ত যেহেতু জমা হচ্ছে তাহলে এই কপাটিকাগুলোকে আমার কি থাকতে হবে? অবশ্যই বন্ধ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল গেল। এখন আসো, ডায়াস্টলের পরে কি হবে? অ্যাট্রিয়াম সংকুচিত হবে, এটাকে চাপ দিবে, এই রক্তটাকে এখন সে চাপ দিবে অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের কি হবে বলো? এখন সিস্টল হবে। এ কি করবে? এখন রক্তটাকে চাপ দিয়ে বাইরে বের করে দিবে। যখনই চাপ দিবে, তোমরা বলো তো এখানে যদি চাপ দেই আমি তাহলে প্রেসার বেশি থাকবে, অনেক বেশি চাপ দিতেছি, সিস্টল মানে অনেক বেশি চাপ দিতেছি, চাপ দিলে কি হবে বলো? এই কপাটিকা গুলো তখন খুলে যাবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে যখনই সিস্টল হয় তখনই এই কপাটিকা গুলো খুলে যায়। ঠিক আছে, কপাটিকা গুলো কি হয়ে যাবে বলো তো? খুলে যাবে। তার মানে সিস্টলে কপাটিকা গুলা, কপাটিকা কি যায় বলতো? খুলে যায়। ঠিক আছে, কপাটিকা গুলো কেমন হবে? খুলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাকে শুধু অ্যাট্রিয়ামের ডায়াস্টলের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, এখানে বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। আর অ্যাট্রিয়ামে যখন সিস্টল হবে তখন বাইকাসপিড ট্রাইকাসপিড দুইটা কপাটিকাই কেমন হয়ে যাবে বলতো? খুলে যাবে। এখন সময়কালটা কিভাবে মনে রাখতে হবে? সময়কালটাই পরীক্ষায় সব সময় আসবে। তোমরা আমাকে একটা জিনিস অ্যান্সার দাও, ধরো তো আমি যদি বলি তোমাদের ক্লাসরুম, তোমাদের ক্লাস হচ্ছে 8টার সময়, বলো তো তোমাদের ক্লাসরুম ভরতে ভরতে কত সময় লাগবে? ঠিক আছে, বলো তো তোমাদের ক্লাসরুম ভরতে কত সময় লাগবে? 8টার সময় কি ক্লাসরুম ভরবে? ভরবে না। ক্লাসরুম ভরতে ভরতে দেখবা 8:30 বেজে যাবে, তাই না? তবে ডায়াস্টল মানে হচ্ছে রক্ত জমা হওয়া। ঠিক আছে, সবাই আস্তে আস্তে সময় লাগে, তাহলে ডায়াস্টল মানে হচ্ছে রক্ত জমা হওয়া। তার মানে সবসময় তুমি মনে রাখবা ডায়াস্টলে বা রক্ত ভরতে বা জমা হতে সময় বেশি লাগে। তাহলে খেয়াল করো, অ্যাট্রিয়ামের সিস্টল এবং ডায়াস্টল দুইটা মিলে তো হার্টবিট, তাহলে 0.7 আর 0.1 দুইটা মিলে কত হবে? 0.8। তাহলে খেয়াল করো, আমি তোমার এই এই উদাহরণটা দিয়ে মনে রাখবা যে তোমরা যখন ক্লাস যদি ক্লাস 8টায় থাকে, জমা সবাই আসতে আসতে বা ক্লাসরুম ভরতে সময় বেশি লাগে,
মানে ডায়াস্টল বা প্রসারিত হতে সময় বেশি লাগে। কিন্তু আমি যদি বলি তোমাদের ক্লাস এখনই ছুটি, দেখবা সাথে সাথে ধাপধুপ করে ক্লাসরুম থেকে সবাই বের হয়ে যাবে, তাই না? তার মানে সংকুচিত হলে, ছুটি দিলে বা সংকুচিত হলে সময় কম লাগে। তার মানে সিস্টলে সবসময় সময় কম আর ডায়াস্টলে সবসময় সময় বেশি লাগে। বুঝতে পারছো সবাই? তাহলে খেয়াল কর, তুমি আমাকে বলো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে তাহলে সময় বেশি লাগবে, সময় কত হবে? 0.7 সেকেন্ড। আর অ্যাট্রিয়ামের সিস্টলে সবসময় সময় কম লাগবে, কারণ ছুটি দিলে ধাপধুপ করে সবাই বের হয়ে যায় ক্লাস থেকে। তাহলে সময় কত লাগবে? কম লাগবে, 0.1 সেকেন্ড। বুঝতে পারছি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ বা রক্ত জমা হওয়া বা রক্ত ভরা। তাহলে ক্লাসরুমে স্টুডেন্ট জমা হতে সময় বেশি লাগে, তাই অ্যাট্রিয়ামের ডায়াস্টলে লাগবে 0.7 সেকেন্ড। আর আমি যদি বলি এখনই ছুটি, ক্লাসরুম থেকে সবাই ধাপধুপ করে 1 মিনিটের মধ্যে বের হয়ে চলে যাবে, তার মানে সিস্টলের ক্ষেত্রে কি হবে? সময় কম লাগবে। তাহলে 0.7 আর 0.1 যদি আমি বলি 0.8 সেকেন্ড, তাই তুমি বলো 0.7 হবে ডায়াস্টল অবশ্যই, আর 0.1 হবে সবসময় সিস্টল। পরীক্ষায় সব সময় এভাবে আসবে। বুঝতে পারছি? পরীক্ষায় সব সময় এই কার্ডিয়াক চক্রের সময়কালটা হবে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে লাগবে 0.7, অ্যাট্রিয়ামের সিস্টলে লাগবে 0.1। এখন দেখো ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে? একইভাবে ভেন্ট্রিকলের ক্ষেত্রেও রক্ত জমাট বাঁধবে। দেখো তো রক্ত জমা হওয়া শুরু করবে। তুমি বলো তো ভেন্ট্রিকলের ক্ষেত্রে যখন রক্ত জমাট বাঁধবে মানে ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে। ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে, তখন এখানে যে কপাটিকা ছিল মনে আছে না? সেমিলুনার কপাটিকা। এই কপাটিকা গুলো কেমন থাকবে বলো তো? এই কপাটিকা গুলো কেমন থাকবে? বন্ধ থাকবে, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো। আর ভেন্ট্রিকলের সিস্টলের সময় কি হবে বলো তো? ভেন্ট্রিকলের যখন সিস্টল হবে তখন কি হবে বলো তো? কপাটিকা গুলো খুলে যাবে, তাই হবে না বলো তো? কপাটিকা গুলো কেমন হবে? খুলে যাবে। তাহলে দেখো ভেন্ট্রিকলের যখন সিস্টল হলো, ভেন্ট্রিকলের কি হলো? সিস্টল হলো। এই সিস্টলের কারণে এখানে একটা প্রেসার দিবে, প্রেসারের কারণে সেমিলুনার কপাটিকা খুলে যাবে। কি খুলে যাবে? সেমিলুনার কপাটিকা খুলে যাবে। সেমিলুনার কপাটিকা খুলে যাওয়ার কারণে, সেমিলুনার কপাটিকা হচ্ছে একটা নষ্ট দরজা, তাই দরজা খুললে একটা শব্দ হয় না? এই সেমিলুনার কপাটিকা যেই খুলে যাবে তখনই একটা শব্দ হবে, তখন তাকে তুমি বলবা লাভ। কি শব্দ হবে বলো তো? লাভ। বারবার পরীক্ষা আসবে ভেন্ট্রিকলের সিস্টলের সময় সেমিলুনার কপাটিকা খুলে যায়, তখন এখানে সাউন্ড কি হবে বলো? এই যে এখানে দুইটা সেমিলুনার কপাটিকা আছে, দুইটাই খুলে যাবে, তখন সাউন্ডটা কি হবে? লাভ। বুঝতে পারছো? তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলে সেমিলুনার কপাটিকা খুলে যায়, এই সেমিলুনার কপাটিকা খোলার শব্দটাই হচ্ছে লাভ। কখন শোনা যাবে? ভেন্ট্রিকুলার সিস্টলে। আবার যখন ডায়াস্টল হবে তখন এই কপাটিকাটা বন্ধ হয়ে যাবে, তাহলে ডায়াস্টলে কি শব্দ হবে? ডায়াস্টলের শব্দটা হবে ডাভ। বুঝতে পারছো? তার মানে সেমিলুনার কপাটিকা খুলবে সিস্টলে, শব্দ হবে লাভ, সেমিলুনার কপাটিকা বন্ধ হবে, শব্দ হবে ডাভ। তাহলে এই যে লাভ ডাভ শব্দ আমরা যে হার্টবিটটা শুনতে পাই, লাভ ডাভ লাভ ডাভ, এটা কেন হচ্ছে? সেমিলুনার কপাটিকা খোলা আর বন্ধ হওয়ার কারণে। এখন তোমরা আমাকে সব সময় বলো, আমি বলছিলাম না ডায়াস্টলে সময় বেশি লাগে? বলি নাই? কি বলছিলাম বলো তো? ডায়াস্টলে সময় বেশি লাগে। তাহলে তুমি আমাকে বলো ভেন্ট্রিকলের ডায়াস্টল, আমি যদি তোমাকে বলি যে ভেন্ট্রিকলের হৃদচক্র হচ্ছে 0.5 সেকেন্ড আর হচ্ছে 0.3 সেকেন্ড, ঠিক আছে? সেমিলুনার কপাটিকা বন্ধ হলে ডাব শব্দ হবে। তাহলে দেখো আমি যদি বলি ভেন্ট্রিকলের ক্ষেত্রে দুইটা টাইম, একটা হচ্ছে 0.5, একটা হচ্ছে 0.3, সমান সমান হচ্ছে 0.8। তোমরা আমাকে বলো কোনটা ডায়াস্টল হবে, 0.5 নাকি 0.3? ডায়াস্টলে সময় বেশি লাগে। ভেরি গুড, মুক্তি বলছে, পুষ্প বলছে, শুভ বলছে, এশা বলছে, আদ্রিতা বলছে, ফারিহা বলছে, মাহিমা বলছে, ভেরি গুড। তার মানে 0.5 সেকেন্ড ভেন্ট্রিকলের সময় বেশি লাগে, তাই এটা হবে ভেন্ট্রিকলের ডায়াস্টল। আর 0.3 সেকেন্ড এটা হবে ভেন্ট্রিকলের সিস্টল। তাহলে মেয়ে সবাই, বাচ্চারা সবাই খেয়াল করো, তোমাদের পরীক্ষায় সব সময় যেটা আসবে দুইটা জিনিস আসবে। এক, সময়কাল, অ্যাট্রিয়ামের সিস্টলে কত সময় লাগে, অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কত সময় লাগে, ভেন্ট্রিকলের সিস্টলে কত সময় লাগবে, ভেন্ট্রিকলের ফাহিম তুমি তো কোশ্চেন করতে পারতেইছো, তোমারটা আমি দেখতে পাচ্ছি, আর ভেন্ট্রিকলের সিস্টলে কত সময় লাগে। তাহলে আমরা সবচেয়ে বেশি কার্ডিয়াক চক্র থেকে কি পড়বো এক্সামের জন্য? টাইম পড়বো। দুই,
এই যে লাভ ডাব শব্দটা কখন শোনা যায়, এই দুইটা জিনিস পড়বো। ঠিক আছে, লাভ ডাব জিনিসটা কখন শোনা যায়, এই জিনিসটা আমরা পড়বো। বুঝতে পারছো? লাভ ডাব জিনিসটা কখন শোনা যায়, এই জিনিসটা আমরা সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে, লাভ ডাব জিনিসটা কখন শোনা যায়, লাভ আর ডাব এই জিনিসটা কখন শোনা যায়, এটা আমরা সুন্দর করে পড়ে ফেলবো। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র। ওকে, তাহলে আমরা দেখো এই যে এখান থেকে কিছু জিনিস, চলো এবার আমরা ইয়ে দিয়ে আসি। দেখো এই যে দেখো আমরা এতক্ষণ ধরে পড়ে ফেলছিলাম, ঠিক আছে, এবার তোমাকে আমি ডিজিটাল চিত্র দেখাই। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো। দেখো এই যে দেখো সুপিরিয়র ভেনা কেভার ছিদ্র, এটা এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভার ছিদ্র। দেখছো কোথার মধ্যে গেছে, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে গেছে, তাই না বলো? তাহলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এত কঠিন চিত্র আসলে দেখার দরকার হয় না তানভীর। হ্যাঁ, এই ক্লাস নোটটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা। ঠিক আছে, আর এই যে দেখো এটা হচ্ছে নিলয়। আচ্ছা, এই যে দেখো একটা জিনিস তোমার বইতে আছে তোমরা বুঝো না, কর্ডি টেন্ডিনি জিনিসটা আসলে কি। এই যে দেখো কর্ডি টেন্ডিনি হচ্ছে, এই জিনিসটা খেয়াল করো, এক ধরনের ছোট্ট সুতা, এক ধরনের ছোট্ট সুতা, যে সুতা কি করে, এই যে দেখো ট্রাইকাসপিড কপাটিকা টেনে খুলতে সহায়তা করে। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস ভিডিও তোমাদের তোমাদের ওয়েবসাইটে আপলোড থাকবে। ঠিক আছে, তোমাদের যে আইডি আছে সেই আইডির মধ্যে ক্লাস ভিডিও আপলোড থাকবে, কিন্তু ভিডিওটা মনে হয় 15 দিন থাকবে, তারপর একাই ভ্যানিশড হয়ে যাবে এবং ভিডিওটা তোমরা মনে হয় ডাউনলোডও করতে পারবা না। আচ্ছা, তাহলে কর্ডে ট্যান্ডিনি এটা একটা সুতা, যার কারণে যেটা তোমার হচ্ছে এই আহ তোমার কি বলে কপাটিকা গুলোতে খুলতে সহায়তা করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কিছু লাগবে না, কপাটিকার মধ্যে চলে যাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কি বলছিলাম, বাইকাস্পিড, ট্রাইকাস্পিড এবং হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা, অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এই চারটা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বা। ঠিক আছে, আর টিবেসিয়ান কপাটিকা কোথায় থাকে, করোনারি সাইনাস আর ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। ইউস্টেশন কপাটিকা থাকে ইনফিরিয়র ভেনা কেভা আর ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। ঠিক আছে, মানে ডান অলিন্দের মধ্যে থাকে। আচ্ছা, চলে যাও, তাহলে আমাকে তোমরা একটা পোল কোশ্চেন অ্যান্সার দাও। হৃৎপিণ্ডকে, কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন ভাগে প্রকোষ্ঠে বিভক্ত করে? দেখি তোমরা বুদ্ধি খাটাই অ্যান্সারটা দিতে পারো কিনা। দেখি তোমরা বুদ্ধি খাটাই এটা অ্যান্সার দিতে পারো কিনা। পেরিকার্ডিয়াম তো বাইরে থাকে, বাইরের জিনিস কখনোই প্রকোষ্ঠে বিভক্ত করবে না। এপিকার্ডিয়ামও তো বাইরে থাকে, বাইরের জিনিস কখনোই প্রকোষ্ঠে বিভক্ত করতে পারবে না। দেখছো মেডিকেলে এর জন্য কি তোমাকে কমন সেন্স খুব অ্যাপ্লাই করতে হবে। তাই তোমার কনফিউশন হতে পারে ভাইয়া মায়োকার্ডিয়াম নাকি এন্ডোকার্ডিয়াম, তাই না? মায়োকার্ডিয়াম অথবা এন্ডোকার্ডিয়াম, দুইটার একটার মধ্যে অ্যান্সার হবে। ওকে, তাহলে খেয়াল করো রেজাল্ট আসলে কি হবে। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম তোমার সবচেয়ে ভেতরের দিকে থাকে, আর তোমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠও তো সবচেয়ে ভেতরের দিকে থাকে। কমন সেন্সলি অ্যান্সার করো যে সবচেয়ে ভেতরের দিকে থাকবে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, সবচেয়ে ভেতরের দিকে থাকবে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ফারিয়া বলছে ভাই করোনারি সাইনাস কি, যে সাইনাস বা যে শিরাগুলা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তাদেরকে বলা হয় করোনারি ধমনী এবং করোনারি শিরা বা সাইনাস। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, অ্যান্সার কি হবে, এন্ডোকার্ডিয়াম। কারণ প্রকোষ্ঠ সবচেয়ে ভেতরে থাকে আর সবচেয়ে ভেতরের লেয়ার হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এটা ছাড়া আর কে হবে বলো তো, অ্যান্সার হবে এন্ডোকার্ডিয়াম। কর্ডি টেন্ডনি হচ্ছে এক ধরনের সুতা, যার কাজ হচ্ছে টেনে টেনে খোলার সহায়তা করা। কর্ডি টেন্ডি এক ধরনের সুতা যেটা কি করে, কপাটিকাগুলোকে টেনে টেনে খুলতে সহায়তা করে। বুঝতে পারছো? এবার চলে আসে কার্ডিয়াক চক্র, আমরা পড়ে ফেলছি। এই যে দেখো কার্ডিয়াক চক্রের মধ্যে দেখো কি কি পড়তে হবে কার্ডিয়াক চক্রে। গড়ে 75 বার হয় এবং এটাকে 0.8 সেকেন্ড হয়। এই যে দেখো এখানে সুন্দর করে সাজাই দিছি, অ্যাট্রিয়ামের ডায়াস্টাল 0.8 সেকেন্ড। ক্লিয়ার থাকবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% এটা পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তাহলে খেয়াল করো অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কার্ডিয়াক চক্রটা অলরেডি পড়ে ফেলছি। এই যে দেখো তোমাকে বলি, সিস্টল মানে সংকোচন, ব্লাডকে ভেতরের দিকে চাপ দিয়ে বাইরে বের করে দিচ্ছে। ঠিক আছে,
ডায়াস্টল মানে প্রসারণ বা পাম্পিং, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, এই আমার উন্মেষের সৈনিকগুলা, তোমরা আমাকে একটা গর্জন দিয়ে দাও তো, তোমরা কি, ঠিক আছে, আহ তোমরা কি বোরিং হয়ে গেছো অলরেডি? ঠিক আছে, বোরিং হয়ে গেছো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি একটা ছোট্ট আমি একটা ব্রেক দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে ছেলে পেলে, ওকে, আচ্ছা, ওকে, তোমাদেরকে আমি একটা, এটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা 5 মিনিটের একটা ব্রেক দিব, ঠিক আছে। এখন 8:55 বাজে, আমি ঠিক স্টার্ট করব হচ্ছে 9টায়, 9 AM, ঠিক আছে। ঠিক 9 AM, 9টায় আমরা শুরু করব, ঠিক আছে। একটা ব্রেক থাকবে ততক্ষণ 5 মিনিট। যারা চা কফি খাবা, চা কফি খেয়ে আসো, ওয়াশরুমে যাওয়া দরকার হলে ওয়াশরুমে যাওয়া, আসো, একটু হেঁটে উঠে আসো, হাঁটাহুটা করে আসো, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, চা খেয়ে আসো। ততক্ষণ তোমাদেরকে আমি বলতে থাকি, ঠিক আছে। এখন তোমরা অনেকেই বলতেছো ভাই আমি কি পড়বো। আচ্ছা, করোনারি ভালভ কি? করোনারি ভালভ হচ্ছে, দেখো তোমার করোনারি আর্টারি আছে, করোনারি সাইনাস আছে। হৃৎপিণ্ডের সবার যদি রক্ত লাগে, হৃৎপিণ্ডেও রক্ত সরবরাহ দরকার হয়, তাই না? তো হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ যে ধমনী বা শিরা আছে, তার মাঝখানেও কিন্তু একটা কপাটিকা আছে, সেটাকেই বলা হয় করোনারি ভালভ। নিলয়, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি ভাইয়া তোমাদের এখন কিভাবে পড়া উচিত, তোমরা অনেকে বলো, আমি বারবার বলি সবার আগে বলো যে আমি বলি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটা কিন্তু সবাই সেম টাইপের মার্কস পাবে, ঠিক আছে। সেম টাইপের মার্কস থাকবে, ঠিক আছে। তানভীর, চারটা থাকে না মেইনলি, এত ডিটেলস জানার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, শিমু তোমার আগে জয়েন করতে পারো নাই, তুমি তোমার ইয়ের ভিডিওতে পাবা, তোমার আইডিতে ভিডিও আপলোড হবে, দেখবা সেই ভিডিও আপলোড থেকে তুমি এটা দেখতে পারবা। আচ্ছা, এখন আমি তোমাদের বলি যে করোনারি সাইনাস হচ্ছে, আমি বলি হৃৎপিণ্ডের নিজস্ব একটা রক্ত সরবরাহ আছে। হৃৎপিণ্ডকে সবাইকে রক্ত, নিজস্ব রক্ত লাগবে না, তার হৃৎপিণ্ডের নিজস্ব যে শিরা আছে সেটাকেই বলা হয় করোনারি সাইনাস, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার চলে আসো যে তোমার যেটা বলতে চাচ্ছিলাম, যে মনে রাখবা মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টার্ম কার্ড কোনটা? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টার্ম কার্ড হচ্ছে ইংলিশ আর সাধারণ জ্ঞান, স্পেশালি হচ্ছে ইংলিশ, কারণ তোমাদের ম্যাক্সিমামের দুর্বলতা হচ্ছে ইংলিশ। তাই যে ইংরেজিতে, যে ইংরেজিতে 15তে ধরো 13+ তুলবে, ইংরেজিতে 15তে 13+ তুলবে, বুঝবা সে ডিএমসি তে চান্স পাওয়ার একটা বিশাল দিকে আগায় যাবে, ঠিক আছে। দুই, ইংরেজিতে যে অনেক ভালো মার্কস তুলবে, তার যদি ফিজিক্স, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি খারাপও হয়, দেখবা সেই ইংরেজির কারণে মেডিকেলে চান্স পেয়ে গেছে, বুঝতে পারছো? সো তোমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ভাইয়া ইংরেজি আর সাধারণ জ্ঞানের জন্য আমি খুব ভালো একটা মার্কস তুলতে পারি। যারা এরকম চিন্তা নিয়ে আসো যে ভাই ইংরেজি আর সাধারণ জ্ঞান বাদ, এটা ছাড়াই আমি চান্স পাবো, খালি মোটামুটি কিছু ভাবে পড়ে রাখবো, তারা ভুল ভাবে আসো, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা বুলবুল, তুমি কি কোশ্চেন করছো? তোমার কোশ্চেনই তো দেখি নাই। আচ্ছা, এবার চলে আসো, এটা একটা ফ্যাক্ট। দুই, এখন তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত আমি সবসময় বলি। অনেকে বলে ভাইয়া কতক্ষণ পড়া উচিত, আমি বলবো এখন তোমরা ঘুমাবা, নামাজ কালাম পড়বা, বা তোমার যা যা ধর্মীয় জিনিস পালন করবা, খাওয়া দাওয়া করবা, ঠিক আছে, একটুখানি রেস্ট নিবা, বাকি পুরাটা সময় তোমার পড়াশোনা করা উচিত, বুঝছো? মানে তোমার এখন কোনো কোনোভাবে কোনো রিল্যাক্সের সুযোগই নাই, ঠিক আছে, কোনোভাবে সুযোগই নাই, ঠিক আছে। আচ্ছা, সো এই জন্য তোমাদেরকে কি হবে, থিবেসিয়ান কপাটিকা কি জিজ্ঞেস করছে হচ্ছে মহিম, থিবেসিয়ান কপাটিকা তোমাকে কিন্তু আমি দেখাই নিয়ে আসছি, দেখো এখন তুমি চিত্রতে এমনি তো বুঝতে পারবা। থিবেসিয়ান কপাটিকা হচ্ছে করোনারি সাইনাস আর ডান অলিন্দের সংযোগ স্থল, ঠিক আছে। করোনারি সাইনাস আর ডান অলিন্দের সংযোগ স্থলে যে কপাটিকা থাকে তাকে বলা হয় থিবেসিয়ান কপাটিকা, বুঝতে পারছো? করোনারি সাইনাস হচ্ছে হৃৎপিণ্ডের নিজস্ব শিরা। লাভ ডাব, এটা তো একবার বলছি, সেমিলুনার কপাটিকা খুললে যে শব্দ হয় সেটা লাভ, সেমিলুনার কপাটিকা বন্ধ হলে যে শব্দ হয় তাকে বলবা ডাব। কপাটিকা খোলা বন্ধর কারণে যেটা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে এর জন্য পড়তে হবে, এবং আমি সবাইকে সাজেস্ট করি আহ দুলা, না জিকে আর ইংলিশের কোনো লিমিট নাই, বুঝছো? জিকে আর ইংলিশ তুমি যত বেশি পড়বা তত বেশি ভালো। সৈকত গুণে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা ফ্যাক্ট। 2 নম্বর কথাটা হচ্ছে
যে তোমাদের রেগুলার এই যে এক্সাম গুলো খুব ভালো ভরে দিতে হবে। ফাতিন বলছে ভাই আমি একটু বেশি ঘুমাই, কয় ঘন্টা পড়া উচিত বা আপনি কয় ঘন্টা ঘুমাতেন? আমার কাছে মনে হয় আমি যখন অ্যাডমিশন দিছি আহ, একটা রুটিন করে নিয়েছিলাম যে 12টা থেকে 5টা, রাত 12টা থেকে 5টা পর্যন্ত এই এই সময়টা শুধু ঘুম, এর বাকি সময়টা হচ্ছে পড়াশোনা। ঠিক আছে মিথিলা, তোমার প্রশ্নের উত্তর দিব। তোমার প্রশ্নই তো দেখলাম না, কি প্রশ্ন করছো তুমি মিথিলা? শুভ, মহাধমনীর 8 থেকে 3টা ধমনী বের হয়, সেটা আমরা ব্লাড প্রেশারে গিয়ে শিখবো। ভর্তি পরীক্ষা কখন হতে পারে এগুলো কিছুই বলা যাচ্ছে না, করোনা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমার এমসিকিউ তে মার্ক ছিল 83.5। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে 9টা বেজে গেছে, চলো আমরা শুরু করি, ব্রেক শেষ। ঠিক আছে একজন কথা মিথিলা বলছে ভাই আমরা যে বই পড়ছো লাল সবুজ দাঙ্গা লাইন, আমি তোকে বলি বইয়ের প্রতিটা লাইনই পড়া উচিত, প্রত্যেকটা লাইনই রিডিং দেওয়া উচিত, প্রত্যেকটা লাইনই বোঝার চেষ্টা করা উচিত, কিন্তু লাল সবুজ দাগানো লাইনগুলোকে খুব ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবা। ঠিক আছে জিকে থাকবে মেবি, ঠিক আছে তোমাদের সিলেবাস দেওয়া আছে তো সে অনুসারে হবে। অ্যাডমিশন কি অনলাইন হবে? অলরেডি তো ভার্সিটি গুলো, ঢাকা ভার্সিটি তো বলে দিছে যে ঢাকা ভার্সিটিতে কখনোই অনলাইন এক্সাম হবে না, ঢাকা ভার্সিটি অলরেডি বলে দিছে। আর মেডিকেলে তো পসিবল না, কখনোই পসিবল না। ঠিক আছে আচ্ছা ওকে, চলো তাহলে আমরা পড়া শুরু করি। এখন আমরা পড়বো হচ্ছে যে ভাইয়া জাংশনাল টিস্যু। ঠিক আছে জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু আসলে জিনিসটা কি? জাংশনাল টিস্যু হচ্ছে দেখো হৃৎপিণ্ড, তুমি যদি তোমার মাথাটা কেটে যদি আমি ফেলে দেই, ঠিক আছে তোমার মাথাটা যদি আমি কেটে ফেলে দেই, ঠিক আছে হ্যাঁ তাশফিক ঠিকই বলছো, তাহলে তোমার মাথাটা কেটে যদি আমি ফেলে দেই, দেখো তোমার মাথা কেটে ফেলে দিচ্ছি মানে তোমার মাথা আলাদা হয়ে গেছে, কিন্তু কিন্তু তোমার হার্টবিট তখনও চলতে থাকবে কিছুক্ষণ, তাই না বলো? হার্টবিট তখনও কিছুক্ষণ চলতে থাকবে। তাহলে এই যে হার্টবিট চলতেছে কেন? কারণ তোমার হার্টবিটের নিজস্ব একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। তোমার হার্টবিটের নিজস্ব যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঠিক আছে নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটাকেই বলা, এটা যে টিস্যু দিয়ে হয় সেটাকেই বলা হয় জাংশনাল টিস্যু। তাহলে জাংশনাল টিস্যু হচ্ছে চারটা, একটা হচ্ছে এসএ নোড, এভি নোড, আর একটা হচ্ছে বান্ডেল অফ হিস, ঠিক আছে এবং পার্কিনজি তন্তু, তাই না? আচ্ছা এখন তোমাকে কি পড়তে হবে? প্রথম কথা এসএ নোড কোথায় থাকে, এই যে দেখো পজিশনটা খেয়াল করো, এই পজিশনটা খেয়াল করবা, পরীক্ষা এটাই কিন্তু অবস্থা পরীক্ষায় আসবে। এসএ নোড কোথায় থাকে? এসএ নোড থাকে হচ্ছে ডান অলিন্দে। এসএ নোড কোথায় থাকে চিত্রের মধ্যে খেয়াল করো, এসএ নোড থাকে হচ্ছে ডাল অনিন্দে। ডান অলিন্দের কোথায়? সুপিরিয়র ভেনা কেইভা আর ডান অলিন্দর সংযোগ স্থলে, দেখছো সুপিরিয়র ভেনা কেইভা যেখানে ওপেনিং করছে সেই ডান অলিন্দের এখানে, তাহলে সুপিরিয়র ভেনা কেইভা এবং ডান অলিন্দের সংযোগ স্থলে থাকে হচ্ছে এসএ নোড। এসএ নোডের কাজ কি ভাইয়া? এসএ নোডের কাজ হচ্ছে হৃদস্পন্দন শুরু করা, হৃদস্পন্দন শুরু করা, পরীক্ষায় কিন্তু এই কথাটা বারবার আসবে। এসএ নোডের কাজ হচ্ছে হৃদস্পন্দন শুরু করা, তাই না? আচ্ছা তাহলে এটা কিন্তু পরীক্ষায় বারবার আসবে, কে হৃদস্পন্দন শুরু করে বা কে হার্টবিট শুরু করে? এসএ নোড। তাহলে এই নোড থেকে আমরা দুইটা জিনিস পড়বো, এক এসএ নোড কোথায় থাকে সেটা হচ্ছে ডান অলিন্দে, এবং হৃদস্পন্দন শুরু করতে পারে কে? এসএ নোড। এসএ নোড থেকে যে উদ্দীপনা দেখো তাহলে অ্যাট্রিয়ামে ছড়াই গেল। এখন দেখো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এরা হচ্ছে ভেন্ট্রিকল, এরা হচ্ছে অ্যাট্রিয়াম। এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সংযোগ স্থলে যে জিনিসটা খেয়াল করো, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সংযোগ স্থলে কি থাকে? এভি নোড থাকে। তাহলে অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনাটা কে গ্রহণ করে নিয়ে আসে? অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনাটা এই এভি নোড গ্রহণ করে নিয়ে আসে। তাহলে অ্যাট্রিয়ামের উদ্দীপনাটা এভি নোড গ্রহণ করে কোথায় ছড়াই দিবে? ভেন্ট্রিকলে ছড়াই দিবে। কিন্তু ভেন্ট্রিকলে ছড়ানোর সময় এই এভি নোড, তোমাদের নতুন একটা বইতে কিন্তু অ্যাড করছে এটা, এভি নোড ইচ্ছা করে 0.15 সেকেন্ড দেরি করে। যখনই সে এসএনএর থেকে উদ্দীপনাটা পেল সাথে সাথে কিন্তু সারা সারা হার্টে ছড়ায় দেয় না, সে ইচ্ছা করে 0.15 সেকেন্ড দেরি করে। এই যে সে 0.15 সেকেন্ড দেরি করলো, এই সময়টাকে তোমাদের নতুন বইতে অ্যাড করছে, এই সময়টাকে বলা হয় এভি নোডাল ডিলে।
কেন দেরি করে ইচ্ছা করে বলো তো? যাতে অ্যাট্রিয়াম থেকে এই 0.15 সেকেন্ডের মধ্যে ব্লাডটা অলরেডি ভেন্ট্রিকলে চলে আসে। মানে অ্যাট্রিয়ামের সংকোচনের পরে ইচ্ছা করে 0.15 সেকেন্ড দেরি করে, যাতে রক্তটা সম্পূর্ণ রক্ত আগে ভেন্ট্রিকলে চিপে বের হয়ে যায়, তারপরে সে আবার এই ভেন্ট্রিকলে উদ্দীপনাটাকে নিয়ে যায়। তাহলে পরীক্ষায় মনে রাখতে হবে যে এভি নোড, তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যেটা থাকে তাকে বলা হয় এভি নোড, এবং এভি নোডের কাছ থেকে অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনাটা গ্রহণ করে ভেন্ট্রিকলে পৌঁছায় যাওয়া। এভি নোডের পরে সে উদ্দীপনাটা দেখো কে নেয়? এডি নোডের পরে উদ্দীপনাটা নেয় হচ্ছে তোমার, কে বলো? বান্ডেল অফ হিজ। বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে, বিজ্ঞানী হিজের নাম অনুসারে হয়েছে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজের পরে দেখো আবার পার্কিনজি তন্তুর মাধ্যমে এটা সারা দেহে ছড়ায় যায়। তাহলে তুমি খেয়াল করো যে আমাদের হৃৎপিণ্ড নিজেই নিজের উদ্দীপনাটাকে কন্ট্রোল করতে পারে চারটা টিস্যুর মাধ্যমে: এসএ নোড বা সাইনোয়াট্রিয়াল নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি তন্তুর মাধ্যমে। পরীক্ষায় আসবে কি, এই এসএ নোড যেহেতু নিজে নিজেই উদ্দীপনা তৈরি করতে পারে, তাই এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। পেস শব্দটার মাধ্যমে গতি, মেকার মানে যে গতি তৈরি করতেছে, তার মানে যে হৃদস্পন্দন দিতেছে বা গতি তৈরি করতেছে, তাই এসএ নোডকে আমরা বলবো হচ্ছে পেসমেকার। তাহলে এসএ নোড কোথায় থাকে? ডান অলিন্দে। এভি নোড কোথায় থাকে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের এই যে দেখো সংযোগ স্থলে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে পরীক্ষার জন্য খুবই ভালো করে পারতে হবে। এই যে দেখো, তাহলে দেখো কোথায় থাকবে এই যে অবস্থানটা, অ্যাট্রিয়ামের প্রাচীরে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কেভার সংযোগ স্থলে। এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাকে পেস মেকার কেন বলা হয়? কারণ এটা হৃদস্পন্দন শুরু করে এবং এই যে দেখো হার্টবিট শুরু করে। আচ্ছা, এখন তোমরা একটা ওয়ার্ড বুঝতে চাও, ভাইয়া অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি? অ্যাকশন পটেনশিয়াল আসলে তোমরা মেডিকেলে ভর্তি হওয়ার পরে শিখবা। ধরো আমি তোমাকে এটা উদাহরণ দেই, আমরা যেমন চলতড়িৎ বলি না? চলতড়িতের কাজ কি? তড়িৎ প্রবাহটাকে চালিত করা। এই চলতড়িৎটাকেই আমরা, ধরো এক ধরনের চলতড়িৎকেই আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাকশন পটেনশিয়াল। আপাতত এটুকুই মনে রাখো, আমরা যেটাকে ফিজিক্সের ভাষায় বলি চলতড়িৎ, আমরা মেডিকেলের ভাষায় এই উদ্দীপনাটাকেই আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, এভি নোডের কাজ কি দেখো? এসে এন থেকে এই এভি নোডটাকে উদ্দীপনাটাকে কোথায় বানিয়ে দেই সেটা দেখো, 0.15 সেকেন্ড দেরি করে পাঠাই দেই। এই সময়টাকে বলা হয় এভি নোডাল ডিলে। কি বলি এটাকে আমরা? বলো এভি নোডাল ডিলে। বাস এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে হার্টবিট শুরু কে করে? এসএ নোডের পজিশন কোথায়? এভি নোডাল ডিলে কত সেকেন্ড হয়? এটা আমরা সুন্দর করে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো ভাই রক্তচাপ। রক্তচাপ জিনিসটা আসলে কি? আমাদের যে রক্ত নালিকা আছে, দেখো এর মধ্য দিয়ে রক্ত যাইতেছে, রক্ত যাইতেছে না? তাহলে এই রক্ত তার রক্তনালীর প্রাচীরে যে চাপটা দিবে, রক্তনালীর প্রাচীরে যে চাপটা দিবে, সেই চাপটাকে আমরা বলি হচ্ছে রক্তচাপ। তাহলে রক্তনালীর প্রাচীরে রক্ত যে চাপ দিবে তাকে আমরা বলি রক্তচাপ। এখন তোমরা কোশ্চেন করো, ভাইয়া রক্তচাপ শুধু বয়স্ক লোকদের কেন বেশি হয়? কম বয়স্ক লোকদের কিন্তু বেশি হয় না, তাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার বয়স যখন কম থাকে তখন তোমার রক্তের ইলাস্টিসিটি বেশি থাকে। কি থাকে বলো? ইলাস্টিসিটি বেশি থাকে। মানে তোমার বডিতে এখন, তোমার এখন রক্তচাপ হয় না কেন? তোমার রক্ত যখন চাপ দেয়, তোমার এই রক্তনালীর ইলাস্টিসিটিটা বেশি। বুঝতে পারছি? মানে সে প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, সংকুচিত হতে পারবে, প্রসারিত হতে পারবে, ফলে তোমার রক্তচাপ হবে না। কিন্তু তোমার যত বয়স বাড়বে, স্পেশালি 40 বছর বয়সের পরে বয়স যত বাড়বে, এই রক্তনালীর প্রাচীরে কোলেস্টেরল জমা হবে, লিপিড জমা হবে, এবং বয়সের সাথে সাথে তোমার রক্তনালীর প্রাচীরের ইলাস্টিসিটিটা কমে যাবে। এই রক্তনালীর প্রাচীরের ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণে রক্ত যখন তোমার এই রানীর উপরে চাপ দিবে, এই চাপ দেওয়ার কারণে তোমার রক্তের প্রেসারটা বেড়ে যাবে। কারণ তোমার রক্তনালী কিন্তু আগের মতো প্রসারিত হতে পারতেছে না, রক্তনালী আগের মতো আর প্রসারিত হতে পারতেছে না। তাই এটাকে তাই তখন কি হবে? রক্তচাপ সৃষ্টি হবে। বুঝতে পারছো? তাহলে ভাইয়া রক্তচাপ দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক রক্তচাপ। সিস্টোলিক রক্তচাপ কাকে বলে? যখন হৃৎপিণ্ডে সিস্টল হয় তখন চাপটা বেশি থাকে না? হৃৎপিণ্ড সিস্টলের সময় যে চাপটা থাকে, হৃৎপিণ্ডে সিস্টলের সময় চাপটা যখন থাকে, ইলাস্টিসিটি মানে বুঝো না? ইলাস্টিসিটি মানে রাবারের মতো যে ধর্মটা, ঠিক আছে, প্রসারিত হওয়া সংকুচিত হওয়ার ধর্মটা, এটাকে বলা হয় ইলাস্টিসিটি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে খেয়াল করো যে এই যখন একটা, যখন তোমার হৃৎপিণ্ড সংকুচিত হচ্ছে মানে অনেক জোরে প্রেসার দিচ্ছে,
তাই না? তখন তুমি বলবা তার সিস্টোলিক চাপ। তাহলে সিস্টোলিক চাপের মানের জন্য বেশি হবে। স্বাভাবিক কত? 110 থেকে 120 মিলিমিটার মার্কারি তোমাদের বই অনুসারে। বাট মনে রাখবে আমাদের মেডিকেল অনুসারে 110 থেকে 140 মিলিমিটার মার্কারি হচ্ছে স্বাভাবিক। এটা জেনে রাখবা জাস্ট। ঠিক আছে? আচ্ছা, আর ডায়াস্টোলিক চাপ কি? ডায়াস্টোলিক চাপ হচ্ছে যখন তোমার হৃৎপিণ্ড প্রসারিত হচ্ছে তখন তো তোমার রক্তচাপ কম থাকবে, সেটার মান কত হবে? 70 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি। কত হবে বলো তো? 70 থেকে 80 মিলিমিটার, এটা মনে রাখতে হবে। তাহলে হাইপারটেনশন আমরা কখন বলবো? 140/90 এর বেশি যখন হবে। কথাটা মনে রাখবা, 140 নতুন বইটাই পড়বা, ঠিক আছে? 140/90 এর যখন বেশি হবে, ঠিক আছে? সাফি বলছে ভাই নতুন বইতে দেওয়া আছে 100/139, ঠিক আছে? এটা মনে হয় সেপ্টেম্বর এডিশনের বইতে অ্যাড করছে। যেগুলো নতুন বইতে অ্যাড করছে তোমরা নতুন বইয়ের ইনফরমেশন গুলাই মনে রাখবা, ঠিক আছে? এগুলো আসলে রেঞ্জের, যেমন আসলে তো আমাদের বইতে আছে 110 থেকে 140, ঠিক আছে? আচ্ছা, মার্কারি কেন ইউজ করা হয়? এই তোমরা এই জানো না রক্তচাপ পরিমাপে চাপের একক কি? 76 সেন্টিমিটার মার্কারি না? 76 সেন্টিমিটার মার্কারি বা মিলিমিটার মার্কারি। সো আমাদের জন্য মিলিমিটার মার্কারিতে হিসাব করাটা সুবিধাজনক, তাই আমরা মিলিমিটার মার্কারি ব্যবহার করি, ঠিক আছে? হৃৎপিণ্ডের সিস্টল অর্থ অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুইটারই সিস্টল। আমি কি বোঝাতে পারছি? কারণ এরা চারটা জিনিসই একসাথে হয়, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই এই রেঞ্জটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে 140/90 এর বেশি যখন হবে তখন তোকে আমরা বলবো হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আর যখন কম হবে, স্বাভাবিকের চেয়ে কম হবে, তখন তাকে বলবো নিম্ন রক্তচাপ। তাহলে হৃৎপিণ্ড রক্তচাপ পরিমাপ যন্ত্রের নাম কি? এই যন্ত্রটার নাম কি যেটা তোমাদের সবার স্বপ্ন? বলো, এই যন্ত্রটা একসময় পড়া, তাই না? স্ফিগমো ম্যানোমিটার। রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। লো ব্লাড প্রেশারের রেঞ্জ হচ্ছে তোমার 90 এর মানে 80-র নিচে চলে যাইতে হবে, বুঝতে পারছো? 80-র নিচে যদি হয় তাহলে সেটা হচ্ছে লো, আর 110-এর যদি নিচে হয় সেটাও লো, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? স্ফিগমো ম্যানোমিটার। এভি নোডকে কেন সংরক্ষিত পেসমেকার বলে? কারণ যদি কখনো এসএ নোড নষ্ট হয়ে যায় তখন এভি নোড তোমার হৃদস্পন্দন তৈরি করতে পারে, তাই এটাকে এভি নোডকে সংরক্ষিত পেসমেকার বলা হয়। এবার চলে আসো উচ্চ রক্তচাপ ব্যারোরিসিপ্টর। এখান থেকে তোমাকে কি করতে হবে? জাস্ট এমসিকিউ এর জন্য কিভাবে পড়বা আমি তোমাকে বলি। ভাইয়া ব্যারোরিসিপ্টর জিনিসটা আসলে কি? ব্যারোরিসিপ্টর জিনিসটা হচ্ছে আমাদের কিছু বন্ধু থাকে, বলো, আমাদের কিছু বন্ধু থাকে না যারা শুধু একজনের কথা আরেকজনের কাছে লাগায়? সো ব্যারোরিসিপ্টর হচ্ছে তেমন একটা রিসিপ্টর। ব্যারোরিসিপ্টর মানে হচ্ছে তেমন একটা রিসিপ্টর, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ব্যারোরিসিপ্টর হচ্ছে তেমন একটা রিসিপ্টর। আচ্ছা, তাহলে একটা জিনিস বলি, একজন বলছে ভাই ট্যাকিকার্ডিয়া কি? তোমার হার্টবিট যখন বেড়ে যাবে, হার্টবিট যখন বেড়ে যাবে, এটা আমরা এর মধ্যে পড়তাম, হার্টবিট যদি বেড়ে যায় তখন তাকে বলবো ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া। আর হার্টবিট যদি কমে যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। হার্টবিট যখন কমে যাবে তখন তাকে আমরা কি বলবো? ব্র্যাডিকার্ডিয়া, মনে রেখো। আচ্ছা, তাহলে ব্যারোরিসেপ্টর গুলো কি? আমাদের সেই বন্ধু, এই যে দেখো এখানে, এই যে দেখো কোথায় থাকে, এই পজিশন গুলো খেয়াল করো। আহ এই যে এটা দেখো, এই যে আর্চ অফ অ্যাওর্টা, একজন বলতেছিল ভাই আর্চ অফ অ্যাওর্টা থেকে কি কি ধমনী বের হয়? এই যে দেখো আর্ট অফ অ্যাওর্টা থেকে এই যে দেখো ক্যারোটিড ধমনী বের হয়ে আসে। দেখছো আর্চ অফ অ্যাওর্টা থেকে বের হয়ে আসে ক্যারোটিড ধমনী বের হয়ে আসে। তাহলে দেখো এই আর্চ অফ অ্যাওর্টার প্রাচীরে এরকম কিছু বন্ধু লুকাই থাকে, এই বন্ধুগুলোকে বলা হয় রিসিপ্টর, যার কাজ কি বলো? একজনের কথা আরেকজনকে লাগানো। আবার এই উচ্চ রক্তচাপ ব্যারিসেপ্টর কোথায় থাকে? এই যে দেখো ক্যারোটিড সাইনাস আছে না, এই যে এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস সংযোগী স্থল। এই ক্যারোটিড সাইনাসের মধ্যেও কি থাকে বলো? এই উচ্চ রক্তচাপ ব্যারিসেপ্টর গুলো লুকাই থাকে। যখন তোমার রক্তচাপ কখনো বেড়ে যাবে, যখন রক্তচাপ বেড়ে গেছে, এই রিসেপ্টর গুলো সাথে সাথে তোমার মেডুলাকে বলবে, মেডুলাকে গিয়ে বলবে আমার রক্তচাপ বেড়ে গেছে, আমার রক্তচাপ বেড়ে গেছে, কিছু একটা করো, কিছু একটা করো। ও নিজে কিছু করবে না। ব্যারোরিসেপ্টর গুলোর কাজ কি দেখো? ব্যারোরিসেপ্টর কাজ হলো নিজে কিছু করবে না, সে শুধু যখনই রক্তচাপ বেড়ে যাবে, এই রক্তনালীটা প্রসারিত হবে, তখনই সে উদ্দীপ্ত হবে। উদ্দীপ্ত হয়ে কি বলবে? এই মেডুলার কাছে চলে যাবে।
মেডুলার কাছে গিয়ে বলবে আমার রক্তচাপ বেড়ে গেছে। তাহলে আর্চ অফ অ্যাওর্টা থেকে কোন নার্ভের মাধ্যমে যাবে? ভেগাস নার্ভ। আর ক্যারোটিড সাইনাস থেকে কোন নার্ভের মাধ্যমে যাবে? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে যাবে। তখন মেডুলা কি করবে? যে রক্তচাপ বেড়ে গেছে, রক্তচাপ বেড়ে গেছে মানে কি তার হার্ট বেশি বেশি রক্ত পাম্প করে পাঠাইতেছে। তখন তোমার মেডুলা তোমার হার্টকে গিয়ে বলবে যে তুমি রক্তচাপটা একটু কমাই দাও, মানে তোমার হার্টবিটটাকে একটু কমাই দাও। তখন তোমার হার্টবিটটা কি করবে বলো তো? কমে যাবে। বুঝতে পারছো সবাই? তাহলে খেয়াল করো, যখন আহ, যখন হার্টবিট, এটা একটু মনে রাখো তাহলে, যখন হার্টবিট বেড়ে যায়, হার্টবিট বেড়ে গেলে কি হবে? রক্তচাপ বেড়ে যাবে। রক্তচাপ বেড়ে গেলে এই ব্যারো রিসিপ্টর গুলা কি করবে বলতো? ব্যারো রিসিপ্টর গুলা, এই রিসিপ্টর গুলা কি করবে? তোমার মেডুলাকে বলবে যে আমার হার্টবিট বেড়ে গেছে। মেডুলা তখন কি করবে? এদেরকে নির্দেশ দিবে, অর্ডার দিবে যে তুমি তোমার হার্ট রেট কমাই ফেলো। তখন সে তোমার হার্টবিট কমাই দিবে। হার্টবিট যদি কম হয় তাহলে কম কম রক্ত বের হবে, ফলে তোমার রক্তচাপ, ব্লাড প্রেশার আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। এটাই হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টরের কাজ। কখনো যদি তোমার রক্তচাপ বেড়ে যায় তাহলে সেটা মেডুলাকে বলা, মেডুলা তখন কি করবে? সেই রক্তচাপ, হার্টবিটকে আবার কমাই দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরীক্ষায় কি আসবে ভাইয়া? পরীক্ষায় আসবে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান। উচ্চ রক্তচাপ রিসেপ্টর গুলো কোথায় থাকে এটাই তোমার এমসিকিউ তে আসবে, বাকিটা জাস্ট বোঝানোর জন্য বল, মার কিছুই লাগবে না। তাহলে কোথায় থাকে? এই যে আর্চ অফ অ্যাওর্টাতে থাকে এবং ক্যারোটিড সাইনাসে থাকে। এবার আসো, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরের আরেকটা নাম কি? আয়তন ব্যারোরিসেপ্টর। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর কিসের মাধ্যমে কাজ করে এটা আমরা কিডনি চ্যাপ্টারে গিয়ে শিখবো। যে নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর কি করে? যদি তোমার রক্তচাপ বেড়ে যায়, দেখো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে, যে রক্তে যদি পানির পরিমাণ বেড়ে যায়, রক্তে যদি পানির পরিমাণ বেড়ে যায় তাহলে রক্তের আয়তন বেড়ে যায়। তাইলে কি করবা তুমি? কিডনি এখন কি করবে বলো? কিডনি তোমার এখান থেকে পানি কমাই দিবে। ঠিক আছে? এই নিম্ন রক্তচাপ রিসেপ্টর তোমার মেডুলাকে যখন বলবে, মেডুলা কি করবে? এডিএইচ হরমোনকে ক্ষরণ করবে। এই এডিএইচ হরমোন এসে কিডনিকে বলবে যে তুমি রক্তচাপ কমাও। কিডনি তখন তোমার বডি থেকে বেশি বেশি পানি বের করে দিবে। পানি বের করে দিলে তোমার রক্তের আয়তন কমে যাবে, তোমার ব্লাড প্রেশার কমে যাবে। তবে নিম্ন রক্তচাপ রিসেপ্টর কিসের মাধ্যমে, কি নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করতেছে বলো তো? আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করতেছে। তাই রক্তচাপ যদি বাড়ে সে আয়তন কমাই দিবে, রক্তচাপ যদি কমে সে আয়তন বাড়াই দিবে, এবং সেটা কিডনির মাধ্যমে জেডিএইচ হরমোন বা ভ্যাসোপ্রেসিনের সহায়তায় কিডনির মাধ্যমে করতেছে। তাহলে এখান থেকেও আমরা কি করব? এর অবস্থানটা পড়ব। এবং নিম্ন রক্তচাপ রিসেপ্টরের আরেকটা নাম কি? আয়তন ব্যারোরিসেপ্টর। এটা মনে রাখতে হবে, কিডনিতে গিয়ে তোমরা কিন্তু এটা কিন্তু ভালো করে আরো পড়ে ফেলবা। তাহলে দেখো, রক্ত সংবহন আমরা অলরেডি পড়ে ফেলছি, তাই না? এই যে রক্ত সংবহন কিন্তু আমরা আগে থেকে অলরেডি পড়ে ফেলছি। তাহলে তোমরা আমাকে এখন বলো, এই যে পালমোনারি সংবহন মানে কার সাথে জড়িত থাকবে? ডান নিলয়, পালমোনারি ধমনী, ফুসফুস, পালমোনারি শিরা, বাম অলিন্দ নিলয়, তাই না? তাহলে তোমরা আমাকে বলো এখন যে পালমোনারি ধমনী কিভাবে কাজ করে, পালমোনারি সংবহনের অংশ নয় কোনটি, দেখে এটা পারো কিনা। আমাকে একটা গর্জন দিয়ে দাও, উদ্ভাসিয়ান গর্জন। পালমোনারি সংবহনের অংশ নয় কোনটি? এই যে কয়েকটা ছেলে পেলে ধাপধুপ করে ছিমার ক্যান্সার দিয়ে ফেলে। মেডিকেলের পরীক্ষায় যদি এরকম ছিমার ক্যান্সার দিয়ে ফেলছো তাহলে তো শেষ, তুমি একদম শেষ। ভেরি গুড, ভেরি গুড, ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার দিতেছে, বাহ। তোমার তো অস্থির পোলাপাইন, সেই পারো। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে, ভেরি গুড, অ্যান্সার হবে মহাধমনী। ফুসফুস, পালমোনারি সংবহনে তো পালমোনারি কথাটার মানেই তো ফুসফুস, তাহলে ফুসফুস তো থাকবেই। বাম অলিন্দ, বাম অলিন্দ থেকেই তো পালমোনারি তোমার শিরার মাধ্যমে ফুসফুসে গেছে। আবার ফুসফুস থেকে কোথায় আসছে বলতো?
পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় আসছে, পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসছে বলো তো, ডান নিলয়ের মধ্যে আসছে। তাহলে অ্যান্সার কি হবে বলো তো, অ্যান্সার হবে মহাধমনীটা কখনোই পালমোনারি ধমনির সাথে রিলেটেড না। ভেরি গুড, ম্যাক্সিমামে ভালো পারছো, ঠিক আছে। এখন চলে আসো, আমরা আমাদের একদম ইজি পার্টে চলে আসছি, তাই না বলো, একদম ইজি পার্টে চলে আসছি, সেটা হচ্ছে যে রক্ত। পরের পার্টটা পড়া শুরু করি, রক্ত, তাই না বলো। আচ্ছা, তাহলে আমাদের এই ফুসফুসের বাকি হৃৎপিণ্ডের এই পার্টটা ওই পর্যন্তই থাকবে, ঠিক আছে। চলে আসো, তারপরে দেখো আমরা এখন পড়বো হচ্ছে রক্ত, তাই না। তাহলে বলো, একজন পূর্ণ মানুষের দেহে কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। এবং রক্তের পিএইচ কত? সারা জীবন এটা পরীক্ষায় আসতেছে, 100%। সবাই পারো আমি জানি, তবুও পরীক্ষায় আসবেই। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 45। আপেক্ষিক গুরুত্ব মানে পানির চেয়ে কতটুকু ভারী, ঠিক আছে, 1.065, মানে পানির থেকে একটু ভারী। আচ্ছা, এবার চলে আসো, এই যে দেখো আমরা রক্ত, এই যে দেখছো একটা মেশিনের মধ্যে রাখছে, দেখছো না? এই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। এই মেশিনটার নাম কি বলো? সেন্ট্রিফিউগাল মেশিন। দেখছো রক্তটাকে এরকম টেস্ট টিউবের মধ্যে রেখে সেন্ট্রিফিউগাল মেশিনে যখন রাখা হয়, তখন সেটা মিনিটে 3000 বার ঘুরে। মিনিটে কতবার ঘুরে? 3000 বার ঘুরে। এত তাড়াতাড়ি ঘোরার ফলে কি হবে? রক্ত যেহেতু এক ধরনের সাসপেনশন, তাই দেখো রক্তের ভারী উপাদানগুলো নিচে জমা হয়। তাহলে এটা কত পার্সেন্ট হবে? এটা হবে দেখো 55%। তাহলে রক্ত কণিকা কত? 45%। রক্ত কণিকা কত হবে? 45%। আর প্লাজমা বা রক্ত রস কত হবে? 55%। আচ্ছা, এখন এই ছকটা সবাই লিখে রাখবা, 100% এই ছক থেকে আসবে যে রক্তরসের পানি কত পার্সেন্ট থাকে? 90 থেকে 92, বাকি থাকে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে অজৈব আছে, জৈব পদার্থ আছে। জৈব পদার্থের মধ্যে দেখো প্লাজমা প্রোটিন। মনে রাখবা, মেডিকেলে ড্রাগস গুলার ক্ষেত্রে এই প্লাজমা প্রোটিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্লাজমা বা রক্তরসে কি কি প্রোটিন থাকে, এই 4টা নাম তোমাকে জানতে হবে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন। 4টা প্লাজমা প্রোটিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সবাইকে পারতে হবে, পরীক্ষায় কোশ্চেনটা এভাবে আসবে, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, এটাতে তুমি একটা স্টার দিয়ে রাখবা, যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, xanthine, অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, ঠিক আছে। আচ্ছা, আর রক্ত কণিকা থাকে হচ্ছে 45%, তার মধ্যে হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু প্লাজমা প্রোটিন কিন্তু সবাইকে পারতে হবে, পার্সেন্টেজ গুলা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে যাও, রক্তরস বা প্লাজমা কি জিনিস। এই যে দেখো রক্তরস বা প্লাজমা, শুধুমাত্র রক্তকণিকা বাদে যে অংশটা থাকে তাকে আমরা কি বলি? রক্তরস বা প্লাজমা। এর কাজগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি বুঝতেইছো, এর 90% পানি। আচ্ছা, তারপরে দেখো এই যে এর কাজ কি? খাদ্য সার পরিবহন করা। কি পরিবহন করা বলো? খাদ্য সার, টিস্যু অঙ্গ পরিবহন করবে, রেচনের পদার্থকে পরিবহন করবে, এবং দেখো হরমোন, এনজাইম, লিপিড, অ্যান্টিবডি, এগুলো কোথায় থাকবে বলো? এগুলো সবকিছুই থাকে প্লাজমা। এই তোমরা দেখো না, করোনাতে প্লাজমা ডোনেট করতেছে, সবাই শুনতেছো না? করোনার ক্ষেত্রে কি করা হয়, যে একজন করোনা রোগী যে সুস্থ হয়ে গেছে, তার প্লাজমা আর একজনকে, সুস্থ ব্যক্তির প্লাজমা আরেকজন অনেকে ডোনেট করতেছে। কেন ডোনেট করতেছে বলো তো? কারণ এই প্লাজমা বা রক্তরসের মধ্যেই তো এই যে অ্যান্টিবডিটা থাকে, তাই না বলো? এই অ্যান্টিবডিটা কার থাকে? প্লাজমার মধ্যেই থাকে। তাই তুমি যদি তাকে প্লাজমা দাও, তাহলে আমার ধরো আরেকজনের যার বডি থেকে প্লাজমা দিতেছো, তার অ্যান্টিবডিটা এই অসুস্থ ব্যক্তির শরীরে ঢুকে গেল। বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা, পিএইচ এ ভূমিকা রাখে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো, পোল কোশ্চেন, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? বাহ, বাহ, আরে পোলাপাইন, আগুন পোলাপাইন, একবারে আগুনের মতো অ্যান্সার দিয়ে দিছে এটা। পরীক্ষায় কিন্তু এটাই কোশ্চেন আসবে, মেডিকেলের কোশ্চেন। দেখছো মেডিকেলে কত ইজি কোশ্চেন আসে। তো মেডিকেলে চান্স পাবা না কেন বলো? একই কোশ্চেন, মেডিকেল ভার্সিটি এখন সব সেম কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? টাইরোসিন নামে কিছুই থাকে না, ফাইব্রিনোজেন থাকে, প্রোথ্রম্বিনও থাকে, অ্যালবুমিনও থাকে। ভেরি গুড, ম্যাক্সিমামে। তাও দেখো দুই একজন ছিমার্কা আছেই, এই ছিমার্কা গুলোর অবস্থার জন্য মেডিকেল পরীক্ষায় করুণ হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা,
ওকে, তাহলে অ্যান্সার হবে টাইরোসিন নামে কিছুই থাকে না। ওকে, আচ্ছা, তারপরে যাও, এই যে রক্তকণিকা কি কি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। প্রথম কথায় আসো, লোহিত রক্তকণিকাকে লোহিত কেন বলা হয়? কারণ এটা রেড কালার হয়। রেড কালার কেন হয়? কারণ তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে না, তাই কালারটা রেড কালার হয় না তাদের, তাই না? লোহিত রক্তকণিকার কিছু ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চিত্রটা খেয়াল করো, এই যে দেখো ভেতরের দিকে ভাঁজ হয়ে আছে, এই যে ভেতরের দিকে ভাঁজ হয়ে আছে, এই জন্য এটাকে বলা হয় অবতল। কি বলা হয়? অবতল। তাই দুই সাইডে এরকম অবতল থাকে, তাই লোহিত রক্তকণিকা কেমন হবে? দ্বি অবতল এবং নিউক্লিয়াস বিহীন। তাই তোমার মাথায় একটা কোশ্চেন কাজ করো না যে ভাইয়া প্রত্যেকটা কোষেই তো নিউক্লিয়াস থাকে, লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না, তাহলে সে বাঁচে কেমনে? কারণ এই নিউক্লিয়াসের বদলে তার কিছু এনজাইম থাকে, সাইটোপ্লাজমীয় কিছু এনজাইম থাকে, যেই এনজাইম গুলা এই নিউক্লিয়াসের কাজটা করে দেয়, ফলে নিউক্লিয়াস ছাড়াও লোহিত রক্তকণিকা ঠিকমতো কাজ করতে পারে। তাহলে নিউক্লিয়াস নাই কেন ভাইয়া? কারণ লোহিত রক্তকণিকার বেশিরভাগ অংশ জুড়েই হিমোগ্লোবিন আছে। আর লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। তাই হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য এখানে কোনো নিউক্লিয়াস বা মাইটোকন্ড্রিয়া কিছুই থাকে না, যাতে সে হিমোগ্লোবিন দিতে পারে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার অপর নাম কি? অপর নামগুলো পরীক্ষায় কিন্তু সবচেয়ে বেশি দিয়ে কোশ্চেন আসে। এর অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোসাইট, পয়েসিস কথাটার মানে তৈরি করা, তাহলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নাম কি হবে? এরিথ্রোপয়েসিস, তাই না? তাহলে এই লোহিত রক্তকণিকার উৎপত্তি কোথা থেকে হবে বলো তো? লোহিত রক্তকণিকার উৎপত্তি হবে হচ্ছে তোমার কোথা থেকে বলো তো? লোহিত রক্তকণিকার উৎপত্তি হবে তোমার, সব রক্তকণিকার উৎপত্তি যেখান থেকে হয়, অস্থিমজ্জা। এবং মনে রাখবা যে অস্থিমজ্জাটা হচ্ছে তোমার সব সময় রক্ত তৈরি করে, কিন্তু ছোটবেলায় কিছু অঙ্গ রক্ত তৈরি করতে ভূমিকা রাখতো, যেমন যকৃত, কিডনি, প্লীহা। ছোটবেলায় এরাও রক্ত তৈরি করত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই দায়িত্বটা অস্থিমজ্জা নিয়ে যায়, এরা রক্ত তৈরি করতে পারে না। কিন্তু রক্তের ভাঙন কোথায় হয় এটা কিন্তু মনে রাখতে হবে, রক্তের ভাঙন হয় যকৃত এবং প্লীহাতে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো লোহিত রক্তকণিকার ক্ষেত্রে পরিমাণটা ভ্রূণদেহে কত? তোমাদের লেটেস্ট সেপ্টেম্বর এডিশন, এটা ফাঁকা রাখছি কেন, তোমাদের লেটেস্ট সেপ্টেম্বরের এডিশনের বই দেখে তোমরা এটা পড়ে নিবা। ঠিক আছে, ভ্রূণদেহে কত, শিশুর দেহে কত, পুরুষে কত, স্ত্রী দেহে কত। যেমন নতুন বইতে মনে হয় অ্যাড করছে 44 থেকে 49, 44 থেকে 49 লাখ পার কিউবিক মিলিমিটার ব্লাড স্ত্রী দেহের ক্ষেত্রে। ঠিক আছে, সেগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, অ্যানিমিয়া কাকে বলে? যখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, কিসের পরিমাণ কমে যায়? রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তাকে আমরা বলবো হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া কাকে বলা হয়? পলিসাইথেমিয়া দেখো যখন আরবিসির পরিমাণটা বেশি হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো বলতো? পলিসাইথেমিয়া। তাহলে হিমোগ্লোবিন কমে গেলে অ্যানিমিয়া, আরবিসির পরিমাণ এক্সেস বেড়ে গেলে তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। প্রায় 65 লাখের বেশি যখন বেড়ে যায় তখন তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। এই যে এখন খেয়াল করো, লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি হয়? ইরিথ্রোব্লাস্ট, নিউক্লিয়াস যুক্ত এরিথ্রোব্লাস্ট। আচ্ছা, তোমরা একটা কথা ক্লিয়ার হবে, হ্যাঁ, ব্লাস্ট কথাটার মানে কি? ব্লাস্ট কথাটার মানে হচ্ছে অপরিণত কোষ। অপরিণত কোষ। আমরা যে বলি অস্থিমজ্জায় কিছু স্টেম সেল থাকে, মানে সেটা হচ্ছে এরকম নিউক্লিয়াস যুক্ত কোষ, নতুন কোষ। এটা একটা অপরিণত কোষ। এই কোষটা থেকে যখন আরবিসি তৈরি হয়, এই নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে সে দ্বি অবতল চাকতির মতো আরবিসি তৈরি করে ফেলে। তাহলে একটা অপরিণত কোষ যেটা লোহিত রক্তকণিকা তৈরি করতেছে, তখন তাকে আমরা এই জন্য বলতেছি এরাইথোব্লাস্ট, মানে এখনো পরিণত হয় নাই, তাই বলতেছি এরাইথোব্লাস্ট। গড় আয়ু কত? 120 দিন। এবং কোথায় নষ্ট হবে? অস্থিমজ্জা প্লীহায় অবস্থিত ম্যাক্রোফেজ কোষে এরা ভক্ষিত এবং বিশ্লিষ্ট হয়। হিমোগ্লোবিন কতটুকু থাকে? যেগুলো কিন্তু একটু জিনিস, যে একটা হিমোগ্লোবিন থাকে 33%, এবং হিমোগ্লোবিনে দেখো আরবিসিতে হিমোগ্লোবিন কয়টা যুক্ত হয়? দেখো হিমোগ্লোবিনের সাথে 4টা অক্সিজেন, এই যে দেখো একটা হিমোগ্লোবিন, তার সাথে একটা অক্সিজেন,
2টা অক্সিজেন, 3টা অক্সিজেন, 4টা অক্সিজেন যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর কাজগুলা প্রত্যেকটা কাজ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%। বুঝতে পারছো? তাহলে দেখো, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে আরবিসি, তবে সবচেয়ে বেশি কোনটা করে আরবিসি? সবচেয়ে বেশি পরিবহন করে হচ্ছে অক্সিজেন, তাই না? রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে। সান্দ্রতা বলতে কি বোঝায় বলতো? তরল পদার্থের ঘর্ষণ। সান্দ্রতা কাকে বলে? তরল পদার্থের ঘর্ষণকে বলা হয় সান্দ্রতা, তাই রে। বাফার হিসেবে কাজ করে, কেমিস্ট্রিতে তোমরা এটা পড়ে আসছো, বাফার হিসেবে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। এবং তোমরা জানো আরবিসির প্রাচীরে, এই যে মেমব্রেনে এক ধরনের প্রোটিন থাকে, আরবিসির মেমব্রেনে এক ধরনের প্রোটিন থাকে, যে প্রোটিনের উপর ভিত্তি করে এর নাম ব্লাড গ্রুপিং করা হয়, তাই না? যদি এ প্রোটিন থাকে ব্লাড গ্রুপ এ, যদি বি প্রোটিন থাকে ব্লাড গ্রুপ বি, তাই বলা হয় ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী কে? হচ্ছে আরবিসি। এবং বিলিরুবিন এবং বিলিভার্ডিন উৎপন্ন করে। এই জিনিসটা কি ভাইয়া? দেখো, আরবিসি যখন যকৃতে ভেঙে যায়, তখন আরবিসি ভেঙে কি তৈরি হয়? হিম প্লাস গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন তৈরি হয়, ঠিক আছে। এই হিমটা যখন আবার ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে? ভেঙে বিলিরুবিন, ঠিক আছে। এবং এটা ভেঙে কি তৈরি করে? বিলিভার্ডিন তৈরি করে। এখন এই যে দেখো, এই বিলিরুবিনটা কি করবে? এই বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ বর্ণের। এই বিলিরুবিনটা এক তোমার মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে, অথবা এই বিলিরুবিনটা আবার কি হয়ে যেতে পারে? তোমার মলের সাথে স্টারকোবিলিন, মলের সাথে স্টারকোবিলিন হয়ে বের হয়ে যাবে। যেহেতু বিলিরুবিনের বর্ণটা হচ্ছে তোমার কেমন হয় বলতো? বিলিরুবিনের বর্ণটা যেহেতু হলুদ কালারের হয়, বিলিরুবিনের বর্ণ যেহেতু হলুদ কালারের হয়, তাই আমাদের মলের কালারও কিন্তু হলদে হলদে ভাব হয়। বুঝতে পারছো? স্টারকোবিলিনের মতো করে। আবার যখন আমাদের জন্ডিস হয়, কি হয় বলতো? যখন আমাদের জন্ডিস হয়, জন্ডিস হলে তোমার মূত্রে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। জন্ডিস হলে কি হবে? যেহেতু যকৃত কোষ নষ্ট হয়ে যায়, জন্ডিস হলে যকৃত কোষ নষ্ট হয়ে যায়, ফলে যকৃত কোষ এই বিলিরুবিনকে ভালো মতো পরিপাক করতে পারতেছে, মানে মেটাবলিজম করতে পারতেছে না। ফলে কি হচ্ছে? বিলিরুবিনটা, মূত্রে বিলিরুবিনের পরিমাণটা কি হবে? বেড়ে যাবে, বা তোমার ব্লাডেও বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। বুঝতে পারছো? তার মানে আরবিসি ভেঙে বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি করে। বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসো যে ভাইয়া, হিমোসাইট কি? ঠিক আছে, তাহলে দেখো, এই যে দেখো লিউকোসাইট, লিউকো কথাটার মানে কি? সাদা। লিউকো কথাটার মানে কি বলতো? লিউকো কথাটার মানে হচ্ছে সাদা। তাহলে এটা নিউক্লিয়াস যুক্ত একমাত্র কণিকা যেটাতে নিউক্লিয়াস থাকে। সংখ্যা কত? 4000 থেকে 10,000, ঠিক আছে, 4000 থেকে 10,000, এবং অনুপাত কত? 700:1। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার খেয়াল করো, যদি স্বাভাবিকের চেয়ে ডাব্লিউবিসি বেশি থাকে, তাকে বলবা তুমি লিউকোসাইটোসিস, একটা রোগ। আচ্ছা, আর স্বাভাবিকের চেয়ে যদি কম থাকে, তাকে বলবো লিউকোপেনিয়া। পেনিয়া কথাটার মানে কমে যাওয়া। আর শ্বেত রক্তকণিকার যে ক্যান্সার, সেই ক্যান্সারকে বলা হয় লিউকেমিয়া। বুঝতে পারছি? তাহলে লিউকোসাইটের পরিমাণ যদি বেশি থাকে বলবো লিউকোসাইটোসিস, যদি কম থাকে তাহলে বলবো লিউকোপেনিয়া। আর আমাদের যে ব্লাড ক্যান্সার হয়, শ্বেত রক্তকণিকার যে ক্যান্সার, সেটাকে আমরা বলবো হচ্ছে লিউকেমিয়া। শ্বেত রক্তকণিকা দুই টাইপের আছে, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, তাই না? আচ্ছা, গ্র্যানুলোসাইট মানে কি? এই যে চিত্রের মধ্যে খেয়াল করো তো, এরা হচ্ছে গ্র্যানুলোসাইট। দেখছো? দেখো তো, তুমি এদের মধ্যে দানা দেখতে পাচ্ছ কিনা? গ্র্যানুলোসাইট মানে কি? দানাদার যুক্ত। দেখছো? এই যে ইউসিনোফিলের দানা দেখতে পাচ্ছ, বেসোফিলের দানা দেখতে পাচ্ছ, নিউট্রোফিলের দানা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না? তাহলে যাদের মধ্যে দানা থাকে এরকম, তাদেরকে বলা হবে দানাদার যুক্ত বা গ্র্যানুলোসাইট। যেমন ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। বি তো বেসোফিল, বিতে ব্লু, তার মানে বেসোফিলের কালার কি? ব্লু। ইউসিনোফিলের কালার কি? দেখো, বর্ণগুলো হচ্ছে লাল লাল, তাই না? লালচে বর্ণের হবে ইউসিনোফিল। আর নিউট্রোফিল হচ্ছে নিউট্রাল, মানে তেমন কোনো বর্ণ নাই, বর্ণহীন। আচ্ছা, এবার চলে আসো মনোসাইট। দেখো, এদের কোনো গ্র্যানুল নাই, কোনো দানা নাই।
একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এখান থেকে একটা জিনিস মনে রাখো সবাই বাচ্চারা, একটা মনোসাইট যখন পরিণত হয়, পরিণত মনোসাইট, পরিণত মনোসাইটকে আমরা বলি হচ্ছে ম্যাক্রোফেজ। পরিণত মনোসাইটকে আমরা কি বলি? ম্যাক্রোফেজ, যেটা ফ্যাগোসাইটোসিস করে। আর লিম্ফোসাইট দুই টাইপের আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এটা আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়বো। বি লিম্ফোসাইট যখন পরিণত হয় তখন তাকে আমরা বলবো প্লাজমা কোষ, প্লাজমা সেল। এই প্লাজমা সেল যখন পরিণত হয় তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিবডি। এটা তোমরা এই সমীকরণটা লিখে রাখবা, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে। বি লিম্ফোসাইট যখন পরিণত হয় তাকে বলবো প্লাজমা সেল, এবং আরো পরিণত হলে তাকে বলবো অ্যান্টিবডি। আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এখন কোশ্চেন হচ্ছে ভাই একে বি আর টি কেন বলা হয়? কারণ এরা পরিণত হয়, বি লিম্ফোসাইট পরিণত হয় বোন ম্যারোতে। বি লিম্ফোসাইট কোথায় পরিণত হয়? বোন ম্যারোতে। তাই বোন থেকে এই কথাটা আসছে, বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট কেন বলা হয়? কারণ এই লিম্ফোসাইটটা পরিণত হয় হচ্ছে থাইমাসে। যেহেতু থাইমাসে পরিণত হয় তাই এটাকে বলা হয় টি লিম্ফোসাইট। বুঝতে পারছি? তার মানে বি আর টি নামকরণ করা হয়েছে কিসের ভিত্তিতে? তোমার হচ্ছে কোথায় পরিণত হচ্ছে। বি লিম্ফোসাইট উৎপন্ন এবং পরিণত হচ্ছে বোন ম্যারোতে, তাই বলতেছো বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট পরিণত হচ্ছে থাইমাস নামক গ্রন্থিতে, তাই এটাকে বলবা হচ্ছে টি লিম্ফোসাইট। এখন এদের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এখানে তোমাকে 100% দিয়ে রাখলাম, এটা পরীক্ষায় আসবেই। আমি অলরেডি বলে ফেলছি, মনোসাইট আর নিউট্রোফিল দুইজনই ফ্যাগোসাইটোসিস করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। তাই লিম্ফোসাইটকে কি বলা হয়? এই যে এটা লিখে রাখছে, লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। আণুবীক্ষণিক সৈনিক, কারণ এটা অ্যান্টিবডি তৈরি করে। বেসোফিল কি তৈরি করে? হেপারিন তৈরি করে, যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে? এবং হিস্টামিন ক্ষরণ করে, যেটা দেহের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। নিউট্রোফিল কি করে? জীবাণু ধ্বংস করে। আর ইউসিনোফিল কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডিকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অণুচক্রিকার ক্ষেত্রে চলে আসো। অণুচক্রিকা নিউক্লিয়াসবিহীন, 8 থেকে 12 দিন থাকে, ঠিক আছে, গড় আয়ু। এবং অণুচক্রিকার কাজকে আমরা সবসময় জানি রক্ত জমাট বাঁধা। দেখো এই যে হিমোস্ট্যাটিক প্লাগ, তার মানে কি? রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে এরকম একটা দেখো জালিকাকার অংশ তৈরি করে, এটাকে আমরা বলতেছি হিমোস্ট্যাটিক প্লাগ, রক্তকে জমাট বাঁধায় ফেলতেছে। আচ্ছা, এবং এন্ডোথেলিয়ামের আবরণ পুনর্গঠন করে। এন্ডোথেলিয়াম কি ভাইয়া? দেখো আমরা যে রক্তনালী বলি, সেই রক্তনালীর প্রাচীরে কিছু কোষ থাকে, যেরকম ছোট্ট ছোট্ট কিছু কোষ থাকে। রক্তনালীর প্রাচীরে এই যে কোষগুলা থাকে, আবরণী কোষ থাকে, এই আবরণী কোষগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াম। তাহলে যখন ব্লিডিং কেন হয়? যখন এই কোষগুলা ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু তোমার রক্ত ব্লিডিং হয়, বুঝতে পারছো? তাহলে রক্তনালীর আবরণের কোষকে আমরা বলবো এন্ডোথেলিয়াম। তাহলে এন্ডোথেলিয়ামকে পুনর্গঠন কে করে? অণুচক্রিকা। তারপরে সেরাটোনিন, দেখো সেরাটোনিন নামক একটা পদার্থ আছে যার কাজ কি? এই যে রক্তনালীর ধরো এখানে ব্লিডিং হয়েছে, ও কি করবে? এই সেরাটোনিন এসে এই অংশটাকে সংকুচিত করে ফেলবে। সংকুচিত করে ফেললে তখন এই জায়গাটাতে কিন্তু ব্লিডিংটা অফ হয়ে যাবে, বুঝতে পারছো? আবার যেটা তোমরা সবাই ভুল করো, ফ্যাগোসাইটোসিস করে তিনজন, মনোসাইট, নিউট্রোফিল, আর একজন আছে সেটা হচ্ছে এই অণুচক্রিকা, সেও করতে পারবে। তাহলে দেখো হিস্টামিন এবং 5 হাইড্রক্সি ট্রিপটামিন, বা এই যে সেরাটোনিনের আরেকটা নাম, যেহেতু সেরাটোনিন লাগে তাই এটাকে তারা সঞ্চয় করে রাখে। অণুচক্রিকার কাজকে এই যে ছোটবেলায় তোমরা সিকিউ এর জন্য পড়ছিলা রক্ত জমাট বাঁধার কাজ, সেটাই তোমাকে আবার বলছে। তাহলে রক্ত জমাট বাঁধায় কি কি? এই যে এই পার্থক্যটা তোমরা সুন্দর করে একটু পড়ে রাখবা, ঠিক আছে? এই পার্থক্যটা যদি তোমরা পড়ো তাই দেখবা তোমাদের পড়া কিন্তু অর্ধেক হয়ে গেছে, বুঝতে পারছো? এই পার্থক্যটাই কিন্তু সুন্দর করে পড়া যায়, ঠিক আছে? আচ্ছা, হিস্টামিন, ওকে। এন্ডোথেলিয়াম, আইডি বলছে ভাই এন্ডোথেলিয়াম, তো আবার বলে এন্ডোথেলিয়াম হচ্ছে রক্তনালীর প্রাচীরের যে আবরণী কোষ, সেটাকেই বলা হয় এন্ডোথেলিয়াম। তাহলে এইটা এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা খুব সুন্দর করে পড়ে ফেলবা।
তাহলে দেখো তো এই পোল কোশ্চেনটার অ্যান্সার দাও তো, যে হেপারিন নিঃসরণ কে করে? না, নিলয় প্লাটিলেটসে থাকে না। ভেরি গুড, ম্যাক্সিমামই পারতেছো। দেখছো এরকম সিম্পল সিম্পল কোশ্চেনই মেডিকেলে আসবে ইনশাআল্লাহ। তোমরা যদি এভাবে পড়তে থাকো, এখন যেরকম পারতেছো এভাবে যদি মেডিকেলের পরীক্ষায় তোমরা পারো, তোমরা মেডিকেলে কেন চান্স পাবে না? কোনো কারণই নাই। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে বেসোফিল। অ্যান্সার কি হবে বলো? হেপারিন নিঃসরণ করে কার কাজ? বেসোফিলের কাজ। ভেরি গুড। এখন চলে আসো, দেখো আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস। 13টা ক্লটিং ফ্যাক্টরস আছে, তার মানে 4টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট: ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এই 4টা এমসিকিউতে আসবে। কোশ্চেনটা এভাবে আসবে, নিচের কোনটি প্রধান ক্লটিং ফ্যাক্টরস নয়? এভাবে আসবে। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। নতুন বইতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কিভাবে রক্ত জমাট বাঁধে। ঠিক আছে, কিভাবে রক্ত জমাট বাঁধে খেয়াল করো। এখান থেকে খেয়াল করো, ধরো তোমার দেহের কোন একটা জায়গাতে ক্ষত সৃষ্টি হয়েছে, এই যে জায়গাতে ক্ষত সৃষ্টি হয়েছে, তাহলে ব্লিডিং হইতেছে, রক্ত পড়তেছে। যখনই ব্লিডিং হচ্ছে, রক্ত কি করবে? বাতাসের সংস্পর্শে আসবে। বাতাসের সংস্পর্শে আসলেই অণুচক্রিকা কি করবে? বাতাসের সংস্পর্শে আসলেই অণুচক্রিকা ভেঙে যাবে। যেই অণুচক্রিকা ভেঙে যাবে, অণুচক্রিকা ভেঙে কি তৈরি হবে? অণুচক্রিকা ভেঙে কি তৈরি হয়? থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। অণুচক্রিকা ভেঙে কি তৈরি হয় বলতো? থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। দেখো খেয়াল করো, থ্রম্বোপ্লাস্টিন কিন্তু প্লাজমাতে ছিল না। থ্রম্বোপ্লাস্টিনের উৎপত্তি কোথা থেকে? অণুচক্রিকা থেকে। তাই থ্রম্বোপ্লাস্টিন আসলো। এই থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম, এই দুইজন মিলে একটা কাজ করলো। থ্রম্বোপ্লাস্টিন এসে প্রথমেই কি করবে বলতো? থ্রম্বোপ্লাস্টিন এসে প্রথমেই হেপারিনকে কাজ করতে দিবে না, তাই না? কারণ হেপারিনের কাজ কি? তোমার রক্তকে জমাট বাঁধতে দেয় না। হেপারিনের কাজ কি? রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাই তোমার তো কাজ রক্ত জমাট বাঁধাইতে হবে, তাই থ্রম্বোপ্লাস্টিন আসে আগে হেপারিনকে অকেজো করে দিবে। এবং থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম এই দুইজন এক জোড়া বেঁধে প্রথমবিনের কাছে যাবে। প্রথমবিন কোথায় ছিল ভাইয়া? প্রথমবিন আগে থেকেই কিন্তু তোমার প্লাজমা বা রক্ত রসের মধ্যে বসেছিল। প্রথমবিন থ্রম্বোপ্লাস্টিন, প্রথমবিন কিন্তু আগে থেকেই তোমার রক্তের মধ্যে ছিল, কিন্তু প্রথমবিন মানে হচ্ছে এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম। এটা কেমন ফর্ম বলতো? এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম, বুঝতে পারছো? তাহলে এই প্রথমবিন ইনঅ্যাক্টিভ ফর্মকে থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন মিলে প্রথমবিনকে কি করে ফেলবে? অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট করে ফেলবে। কিসে কনভার্ট করবে? অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট করে ফেলবে। তাহলে থ্রম্বিন হচ্ছে একটা অ্যাক্টিভ উপাদান। থ্রম্বিন এখন কি করবে? তোমার আগে থেকেই দেখো, আগে থেকেই তোমার ফাইব্রিনোজেন ছিল না, ঠিক আছে? এই ফাইব্রিনোজেন ছিল না, এই ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করবে? ফাইব্রিন নামক জালে পরিণত করবে। ফাইব্রিন নামক জাল মানে কি? ধরো এখানে রক্ত বেরোইতেছে, এই যেখানে রক্ত বেরোইতেছে, তাহলে ফাইব্রিন নামক জাল হচ্ছে ঠিক এরকম ব্যান্ডিজ যেরকম পরে, এরকম জালের মতো ফাইব্রিন নামক জাল অসংখ্য এখানে জমা হবে। এই জমা হওয়ার কারণে আলটিমেটলি এই জায়গায় একটা ক্লট ফরমেশন হয়ে যাবে বা রক্ত জমাট বেঁধে যাবে। দেখো, ক্লট বা প্লাগ বা রক্ত জমাট বাঁধা, এটাকেই আমরা বলি হিমোস্ট্যাটিক প্লাগ। তোমরা যে ভুল করো, মানে কঠিন শব্দ ভাবো, একই জিনিস। রক্ত জমাট বাঁধা সেটাকেই বলতেছো তুমি ক্লটিং, সেটাকেই তুমি বলতেছো হিমোস্ট্যাটিক প্লাগ। বুঝতে পারছি? জমা হয়ে যাওয়া। বুঝতে পারছো সবাই? তাহলে আবার বলি, দেখো দেহ যদি ক্ষত সৃষ্টি হয়,
অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে, ভেঙে যাবে, ভেঙে কিসে পরিণত হয়ে যাবে? থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়ে যাবে। থ্রম্বোপ্লাস্টিন হেপারিনকে অকেজো করে দেবে এবং ক্যালসিয়ামের সহায়তায় প্রথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে দিবে। থ্রম্বিন এখন কি করবে? ফাইব্রিনোজেনকে ফাইব্রিন নামক অ্যাক্টিভ জালে পরিণত করবে, যেটা লোহিত রক্তকণিকার সাথে মিলে ক্লট ফর্মেশন করবে বা জমাট বাঁধাবে বা হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে ফেলবে, ফলে তোমার রক্ত জমাট বেঁধে যাবে। এটা আগে সিকিউর জন্য লাগতো, এখন তার লাগবে না। এখন তোমাকে শুধু নামগুলা মনে রাখতে হবে। এখন চলে আসো, তাহলে আমাদের রক্তের মোটামুটি সবকিছু শেষ। চলে আসো লসিকা। ভাইয়া লসিকা কেন দরকার? যে সকল জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, যে সকল জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, পৌঁছাতে পারে না, তাকেই বলা হয় লসিকা। লসিকা কথাটার মানে কি ভাইয়া? লসিকা কথাটার মানে হচ্ছে টিস্যু রস। লসিকা কথাটার মানে কি? টিস্যু রস। তো লসিকা তন্ত্রে একইভাবে লসিকা বা টিস্যু রস থাকবে, লসিকা গ্রন্থি থাকবে, লসিকা নালী থাকবে। এখন তোমাদেরকে যে জিনিসটা পড়তে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে, খেয়াল করো, তোমাদের যেটা পড়তে হবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে এই যে দেখো লসিকা গ্রন্থিগুলার নাম। যারা লসিকা তৈরি করে, এই চিত্রটা একটু খেয়াল করবা, যারা লসিকা তৈরি করে তাদেরকে আমরা বলবো লসিকা গ্রন্থি। দেখো এই যে টনসিল একটা লসিকা গ্রন্থি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। নিচের কোনটি লসিকা গ্রন্থি নয়? টনসিল একটা লসিকা গ্রন্থি। এই যে দেখো টনসিলের নিচে, গলার নিচে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। ঠিক আছে, তাহলে টনসিল একটা লসিকা গ্রন্থি, থাইমাস একটা লসিকা গ্রন্থি, তারপরে দেখো কোথায়, এই যে প্লিহা একটা লসিকা গ্রন্থি। তাহলে পাইলাম একটা টনসিল, থাইমাস, এই যে দেখো প্লিহা, এই যে তোমার অগ্ন্যাশয়ের লেজের সাথে লেগে থাকে প্লিহা, এবং এই যে লিম্ফ নোড, ছোট্ট ছোট্ট দেখো গুটি গুটি দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট যে ছোট ছোট মনে হচ্ছে ছোট ছোট গর্তের মতো, এটাকে বলা হয় লিম্ফ নোড বা লসিকা পর্ব। কি বলা হয়? লিম্ফ নোড বা লসিকা পর্ব। তো দেখছো, তাহলে লসিকা গ্রন্থি কি কি আছে, নামগুলা খুব ভালো করে পড়বা। টনসিল, এই যে দেখো থাইমাস, এই যে দেখো প্লিহা, এবং এই যে দেখো লিম্ফ নোড বা লসিকা পর্ব, এবং এই যে দেখো লসিকা নালীগুলো সারা দেহে ছড়াই আছে, এবং লসিকা নালীগুলো কিন্তু হার্টের সাথেও কানেক্টেড। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়বা, চিত্র দেখেই নামগুলা পড়বা, পরীক্ষা আসবে নিচের কোনটি লসিকা গ্রন্থি নয়। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো লসিকার বৈশিষ্ট্য। লসিকার পিএইচ এর মান কত? 7.4 থেকে 9 হতে পারে, এবং এটা এক ধরনের টিস্যু রস। এবং লসিকার উপাদান দেখো, খেয়াল করো, লসিকায় সবচেয়ে বেশি থাকে লিম্ফোসাইট। তোমরা এটা ভুল করো, 500 থেকে 75,000 পর্যন্ত লিম্ফোসাইট থাকে। ঠিক আছে, সবচেয়ে বেশি থাকে কি? লিম্ফোসাইট, বাকিগুলা কিছুই কিন্তু থাকে না। এবং চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখন লসিকাকে দুধের মতো সাদা দেখায়, যাকে কাইল বলা হয়। এই জিনিসটা কি বলছে ভাইয়া? দেখো অন্ত্রের মধ্যে, এই যে দেখো অন্ত্রের মধ্যে, এটা হচ্ছে ধরো অন্ত্রের ভিলাই, তুমি বেশি বেশি চর্বি খাচ্ছ, চর্বিগুলা বেশি বেশি জমা হবে, চর্বিগুলা জমা হয়ে অন্ত্র থেকে কিন্তু ব্লাড ভেসেলে যায় না। অন্ত্র থেকে তারা কোথায় আসে বলো? অন্ত্র থেকে তারা কোথায় আসে? অন্ত্র থেকে শোষিত হয়ে, ঠিক আছে, অন্ত্র থেকে শোষিত হয়ে তারা যায় হচ্ছে লসিকা নালীর মধ্যে। কোথায় যায় বলো তো? তারা যায় হচ্ছে লসিকা নালীর মধ্যে। এই যে দেখো লসিকা নালী সাধারণত হলুদ কালারে হয়, এই যে হলুদ কালারের হয়। তাহলে এই যে চর্বিগুলা, যত বেশি চর্বি খাবা তত বেশি অন্ত্র থেকে লসিকা নালীর মধ্যে ঢুকবে। লসিকা নালী হলুদ কালারের ছিল, সেটা চর্বি জমা হতে হতে, চর্বি জমা হতে হতে একসময় কালারটা চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়ে যাবে। বুঝতে পারছো? এত বেশি চর্বি খাইছো যে লসিকার মধ্যে চর্বি জমা 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 হয়ে হয়ে এই লসিকা নালীর কালারটা সাদাই থাকলো না, সাদা হয়ে গেল। যখন সেটা সাদা হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাইল। আমরা পরিপাকে এটা কিন্তু আরো ভালো করে দেখব, ঠিক আছে? তাহলে দেখো লসিকা, যদি এই লসিকা নালীর মধ্যে যদি ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, এর কালারটা সাদা হয়ে যায়, তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে কাইল। এই যে দেখো আমাদের দেহে দুই ধরনের লসিকা নালী আছে, জাস্ট নামগুলো মনে রাখবে, এত ডিটেলস তোমাদের লাগবে না, এটা জাস্ট নামগুলো মনে রাখতে হবে। যে যে ডান লসিকা নালী, এই যে দেখো তুমি বুঝে, ডান লসিকা নালী এই যে দেহের এই পুরা পার্টটা দেখছো, এই পুরা পার্টটা নিয়ন্ত্রণ করে, এই পুরা পার্টের মধ্যে থাকে ডান লসিকা নালী বা থোরাসিক ডাক্ট। আর হচ্ছে এই যে বাম লসিকা নালী বা রাইট লিম্ফ্যাটিক ডাক্ট, ঠিক আছে, বা বক্ষীয় লসিকা বা থোরাসিক লিম্ফ্যাটিক ডাক্ট হচ্ছে দেখো এই সাইডে থাকে। জাস্ট চিত্রটা একটু দেখে রাখবা।
লসিকার কাজ কি? এই যে দেখো, লসিকার কাজ হচ্ছে যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সকল জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, যেমন গ্রন্থিগুলাতে, ব্রেস্টে, লোয়ার অ্যাবডোমেনে, এইসব জায়গায় কিন্তু টিস্যু রক্ত পৌঁছাতে পারে না, সে জায়গায় লসিকার সব কাজগুলো পুষ্টি এবং অক্সিজেনকে সে পরিবহন করতে পারবে। এবং যেহেতু শ্বেত রক্তকণিকা থাকবে, তাই এর প্রধান অবদান কিসে বলতো? প্রতিরক্ষায় এর প্রধান ভূমিকা থাকবে। তাহলে রক্ত আর লসিকার মধ্যে মেইন পার্থক্য কি বলতো? এই যে দেখো, রক্ত লাল, লসিকা হবে হলুদ। রক্তের মধ্যে একটা নির্দিষ্ট চাপ থাকে, লসিকায় কোনো চাপ থাকে না। লসিকার মধ্যে শ্বেত রক্তকণিকার পরিমাণটা সবচেয়ে বেশি, এটা ইম্পর্টেন্ট। লসিকায় কোনো হিমোগ্লোবিন থাকে না, ক্যালসিয়াম হ্যানত্যান এগুলোর পরিমাণ খুবই কম থাকে, বজ্র পদার্থ কম পরিবহন করে, ঠিক আছে? তাহলে এই যে এইখানে তুমি দেখো এই পোল কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো কিনা দেখো তো। এই পোল কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিতে পারো কিনা দেখি তো। রক্ত জমাট বাঁধতে কোনটি ভূমিকা রাখে না? মমো বলছে সি, সিমুল সি, গর্জন দিচ্ছি, সাকিব গর্জন দিয়ে ফেলছে, ভেরি গুড। ঠিক আছে, আফরিন বলছে, আফরিন এ তো হবে না। ওকে, তাহলে ভেরি গুড, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে, অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? অ্যালবুমিন। কারণ ক্যালসিয়ামও থাকে, তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়ামও থাকে, তারপরে হচ্ছে ফাইব্রিনোজেন থাকে, প্রথম বিনও থাকে, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে প্লাজমা প্রোটিন। বুঝতে পারছো? তাহলে দেখো, আমাদের রক্ত চ্যাপ্টার মোটামুটি প্রথম পার্টটা পড়া শেষ। আমরা ডিজিজের পার্টটা যেটা আছে, বুঝতে পারছো, আমরা যে ডিজিজের পার্টটা আছে না, এই ডিজিজের পার্টটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। বুঝতে পারছো? এখন তোমাদেরকে আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেই। তোমরা অলরেডি যে কোশ্চেনগুলো বারবার বলতেছিলা ভাইয়া, নতুন বইয়ে ইনফরমেশনের কিছু গ্যাপ আছে, তোমরা সবসময় চেষ্টা করবা লেটেস্ট এডিশন যেটা আছে সেই এডিশনের ইনফরমেশন গুলোকে পড়ার। বাকি আগের যত ইনফরমেশন আছে সেগুলোকে পড়ার দরকার নাই, ঠিক আছে, সেগুলো বাদ দিবা। দুই, কিভাবে পড়বা আমি বলে দেই ভাইয়ারা, আমি আবার বলি, প্রথমে বই পড়বা, বইয়ের দাগানো লাল লাইন এবং সবুজ লাইন, ঠিক আছে, বইয়ের যে দাগানো লাল লাইন এবং সবুজ লাইনগুলো থাকবে, ঠিক আছে, সেই লাল এবং সবুজ লাইনগুলোকে তোমাকে সুন্দর করে মুখস্থ করতে হবে। কি লাইন? লাল লাইন এবং সবুজ লাইনগুলোকে কি করতে হবে বলো তো? তোমাকে সুন্দর করে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, লাল লাইন এবং সবুজ লাইনগুলোকে তোমাকে সুন্দর করে মুখস্থ করতে হবে। বাকি প্রত্যেকটা লাইনই তোমাকে পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে, প্রত্যেকটা লাইনই তোমাকে কিন্তু পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা লাইনই পড়তে হবে। আচ্ছা, তারপরে কি করবা? তারপরে বিগত বছরের যে কোশ্চেন, এই যে দেখো, বিগত বছরের যে কোশ্চেন গুলা আছে সেই কোশ্চেন গুলা তোমাকে বারবার সলভ করতে হবে বাচ্চারা, আমি বারবার বলতেছি, বিগত বছরের কোশ্চেন গুলা তোমাকে খুব ভালো করে সলভ করতে হবে। এই যে দেখো, দেখো, এই যে এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে পরে দেওয়া হবে, সমস্যা নাই। এই যে দেখো, রক্ত চ্যাপ্টারটা এই যেভাবে করে দাগানো আছে, দেখছো, লাল কালি সবুজ কালি দিয়ে দাগানো আছে। লাল কালি সবুজ কালি দুইটাই ইম্পর্টেন্ট, সুন্দর করে পড়বা, ঠিক আছে। হ্যাঁ, সেপ্টেম্বর এডিশন না, একদম লেটেস্ট এডিশন না, এটা একটু আগের এডিশন। আর এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাদের পরে দিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এই যে লাল কালি দিয়ে বইটা দেখো পুরাটাই দাগানো আছে, তুমি ওয়েবসাইট থেকে সুন্দর করে এগুলো ডাউনলোড করে নিয়ে পড়ে ফেলবা, ঠিক আছে, সুন্দর করে পিডিএফটা দেখে বই দাগায় পড়বা। তাহলে এভাবে প্রথমে তোমার কাজ হচ্ছে, তোমার ওয়েবসাইটে তোমার আইডিতে যাবা, সেখানে তুমি পিডিএফ ডাউনলোড অপশনে পাবা, বুঝতে পারছো? ম্যাটেরিয়াল সেকশনে পিডিএফ ডাউনলোড অপশনে তুমি পেয়ে যাবে, এটা ওয়েবসাইটে আপলোড দেওয়া থাকবে, বুঝতে পারছো? তুমি সেখান থেকে আজকের যে লেকচারের স্লাইড সেটাও পাবা, এবং এই দাগানো বই এটাও সুন্দর করে পাবা, দেখছো, এই যে এভাবে দাগানো থাকবে, সেটাও সুন্দর করে তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো সবাই? এই যে দেখো, সব সুন্দর করে দাগায় দেওয়া আছে, কি পড়তে হবে না পড়তে হবে দাগায় দেয়। তাহলে দাগানো লাইনগুলো মুখস্থ করবা, আর বাকি লাইনগুলো হচ্ছে বারবার পড়তে থাকবা, ঠিক আছে। এগুলো মনে হয় ভিডিও পিডিএফ মনে হয় 15 দিনের মতো থাকে, ঠিক আছে, তার মধ্যে ডাউনলোড করে নিবা। আচ্ছা, আচ্ছা, তারপরে কি করতে হবে? সেকেন্ড বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বই পড়ার পরে তোমাদেরকে অবশ্যই বিগত বছরের মেডিকেলের প্রশ্ন, বিগত বছরের সকল ভার্সিটির প্রশ্ন বই সুন্দর করে সলভ করে ফেলতে হবে। মনে রাখবা, ম্যাক্সিমাম কোশ্চেনই বিগত বছরের কোশ্চেন থেকে হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু বিগত বছরের কোশ্চেনটা হয়,
ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এই জিনিসটা খুব সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে? পিডিএফ ভ্যানিশ হয় কিনা আমি জানি না, ভিডিও ভ্যানিশ হয়ে যায় এটা আমরা জানি 15 দিন পরে। ঠিক আছে? তাহলে সবাই তোমরা এইটা কি করবা, বই পড়বা, তারপরে কোশ্চেন পড়বা। ঠিক আছে? আপনার অ্যাডমিশন টাইমে, আচ্ছা এবার লাস্টে বলবা অ্যাডমিশন টাইমে ডেইলি রুটিনটা আমি তোমাদের বলে দেই লাস্টে। তুমি প্রতিদিন রাত 12টায় ঘুমাই পড়বা, ভোর 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বা, উঠে পড়ে নামাজ কালাম পড়ে, না রক্ত বেশি শক্তিশালী আয়শা, ঠিক আছে, নামাজ কালাম পড়ে তারপর তুমি কি করবা, নামাজ কালাম পড়ে পড়তে বসবা, প্রতি 1 ঘন্টা পর পর 5-10 মিনিটের একটা রেস্ট নিবা, চা কফি খাবা, আবার পড়তে বসবা। এভাবে করে সারাক্ষণ পড়বা, মাঝখানে শুধু নামাজের ব্রেক, গোসলের ব্রেক, খাওয়ার ব্রেক। ঠিক আছে? এভাবে রূপক বলছে ভাই বিকেলে খেলতে চাই, বিকেলে খেলার বয়স শেষ রূপক, অনেক ছুটি পাইছো, অনেক খেলছো, ঠিক আছে, অনেক ছুটি পাইছো। সো আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো, ঠিক এভাবে করে মানে পড়াশোনা ছাড়া তুমি এখন কিছুই করবা না। ঠিক আছে? পড়াশোনা ছাড়া এখন তুমি কিছু না, এটা সেপ্টেম্বর এডিশন না, তার আগের এডিশনটা, মনে হয় জুন এডিশনটা। ঠিক আছে? তাহলে সবার জন্য অনেক ভালোবাসা থাকলো, অনেক দোয়া থাকলো। একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমার এসএসসি, এইচএসসি, জেএসসি এগুলোর রেজাল্ট কোনো ফ্যাক্টই না। তুমি অ্যাডমিশনে কতটা ভালো পরীক্ষা দাও এবং এখন তুমি কতটা ভালো পড়াশোনা করতেছো, এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। বুঝতে পারছো? সো সবাই খুব ভালো পড়াশোনা করো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাইয়া শেষ করে দেন। জি, ধন্যবাদ ভাইয়া। ভাই পিডিএফটা একটু আপলোড করে দিন ভাইয়া। আর স্টুডেন্ট তোমরা যারা আছো ভাইয়া, আমি একটা পোল লঞ্চ করছি, ওটা একটু অ্যানসার করো ভাইয়া। ওকে ভাইয়া, সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তোমরা যারা জানতে চাইছো যে পিডিএফটা কোথায় পাবো, তোমরা যে সাইটে ক্লাস করতেছো online.udbhash.unmesh.com-এ, ওখানে তোমরা পিডিএফটা পাবা। ওখানে গিয়ে অথবা udbhash.com-এ গিয়ে ম্যাটেরিয়ালসে ঢুকলেই পিডিএফটা দেখতে পারবা। আর যারা এখনো জানতে চাচ্ছো বইগুলো, বাকি বইগুলো আমরা পাই নাই বা কবে পাবো, কিভাবে পাবো, এই বিষয়ে তোমরা ব্রাঞ্চে যোগাযোগ করলেই বেটার হয়। তারপরেও বলি, বই আমাদের রেডি হলে তোমাদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে, এর জন্য কোনো টেনশন নাই। মনোযোগ সহকারে ক্লাস করো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।